গৌরব বলে যে দেখো তুমি একটা কাজ করো, তুমি এত ভালো প্রশ্ন করতে পারো এবং বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করো, একটা পডকাস্ট করো, চলো শুরু করা যাক। এইবার হয়ে গেল লকডাউন। আমি এবং মৃণালবাবু অন্তত 30 থেকে 40টা ফোন পেয়েছি যে দাদা আমি সুইসাইড করতে যাচ্ছিলাম বা কথাটা ভাবছিলাম, এটা দেখার পর ভাবলাম আর করবো না। আমরা চেষ্টা করি যে এমন এমন কিছু পডকাস্ট করার সব ফিল্ডের, যেখান থেকে মানুষ তাদের দেখে শিখতে পারবে। আমি বুঝলাম যে কোনো ইনফ্লুয়েন্সারের বেসিক কর্তব্য তার যারা দর্শক রয়েছে তাদের কাছে এমন কিছু পৌঁছে দেওয়া যেটাতে তাদের জীবনে একটা পজিটিভ এফেক্ট পড়বে। কিন্তু এইটা কিন্তু আমি, আপনারা যারা জানেন না যে অরুণাবধার বৈঠক বলে একটি চ্যানেল রয়েছে, এবং যারা ইতিহাস ভালোবাসেন তারা গিয়ে দেখবেন, মানে লিটারেলি এটা একটা বাঙালিদের জন্য গিফট। একই বিষয়ে খুব হেসে হেসে 4টে ভুলভাল প্রশ্ন করছি এবং ইরেলিভেন্ট প্রশ্ন করছি, তাতে কিন্তু মানুষ কিছু পাবে না। ছোটবেলা থেকে আমরা একটা ভুল কালচারে বড় হয়েছে, জানো তো, এটা বললে আবার অনেকে রেগে যাবে, যে ভালো করে পড়াশোনা কর, চাকরি বাকরি কর, বড় লোক হবে। চাকরি করে বড় লোক হওয়া খুব চাপের, ঠিক আছে। আইডিয়াস জোগাড় করতে হয় হিন্দি কন্টেন্ট। আমি যখন জিও পলিটিক্স জানতে চাই হিন্দি দেখতে হয়। এই ডোনাল্ড ট্রাম্প আর চীনের মধ্যে যে ঝামেলাটা পেকেছে, এটা দিয়ে ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু আমাকে হিন্দি আর ইংলিশ দিয়ে জানতে হচ্ছে, কেন বাংলাতে পারবো না। সচিন তেন্ডুলকার তার রিটায়ারমেন্টের সময় একটা লাইন বলেছিলেন যেটা বাঙালিরা মনে রাখে না, there is no shortcut to success। প্রথমত আমি কুসংস্কার না সুসংস্কার এই মতামত দেওয়ার কেউ নই। আমাদের কাজ, আমার তোমার কাজ, সব মতামতকে তুলে ধরা। দর্শক অ্যাকসেপ্ট করবে যে কোনটা আমি নেব কি নেব না। 15-16 ঘন্টার রুটিন পার ডে, রোববারও কাজ করি। আমি আমার ম্যানেজারের সাথে কথা বলছিলাম, এই বছরে এখনো পর্যন্ত 3 থেকে 4টে রোববার আমরা শুধু ছুটি পেয়েছি। আর ছোটবেলা থেকে এই কথাবার্তাগুলো শুনে ধ্যান ধারণাটা যদি একটু 5 to 10% চেঞ্জ করে দেওয়া যায়, আমি তোমায় বলছি আবার বাংলা থেকে যেরকম নবজাগরণ ভারতে শুরু হয়েছিল, যেরকম বলা হতো আগামী দিন ভারতবর্ষ যেটা ভাববে সেটা বাংলা আজ ভাবে, সেটা কিন্তু আবার সম্ভব হবে। মহাভারতের শকুনি মামার একটা ডায়লগ স্টারের মহাভারতটায় খুব ভাইরাল হয়েছিল, বেটা रणभूमि में खेल होने से पहले मन भूमि में खेला जाता है। সো আজকে আমাদের সঙ্গে কে আছেন সেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন থাম্বনেলে, আর দেখে ভাবছেন এটা কি হলো, এটা কোত্থেকে হলো, এটাও কি হওয়ার ছিল নাকি। আজকে আমাদের সঙ্গে আছে অরিজিৎ চক্রবর্তী, মানে দ্য বিগেস্ট পডকাস্ট চ্যানেল এই মুহূর্তে বাংলায়। অ্যান্ড ওয়েলকাম অরিজিৎ, থ্যাংক ইউ ফর কামিং সোল কানেকশন পডকাস্টে আসার জন্য। অনেক ধন্যবাদ আমাকেও বলার জন্য। অরিজিতের সঙ্গে আমার আলাপ হয়েছিল গত বোধহয় 1-1.5-2 মাস 3 মাস আগে, না? হ্যাঁ, 1.5-2 মাস আগে। মানে ডিজিটালি আলাপটা তার আগে থেকেই, ডিজিটালি আলাপটা আমরা একে অপরকে চিনি, আমরা একটা বাস্তবে আলাপটা 2-3 মাস আগে, বাট ফিল হয় না, ফিল হয় অনেক দিন, রাইট। এবার ব্যাপারটা হলো আমাদের দুজনের যখন আমরা কথা বলতে শুরু করি তো আমরা অনেক আড্ডা মেরে ফেলি। প্রথমে কিন্তু যখন ডিজিটালি দেখেছিলাম আমার মনে হয়েছিল যে এর সঙ্গে আড্ডা তো মারাই যায় আরামসে, আমার মনে হয় তোমারও তাই মনে হয়েছিল। তো আজকে এই আড্ডাটা, আমরা যে আড্ডাগুলো মেরেছি সেগুলো আলাদা, সেই সব আড্ডা তো আর ক্যামেরার সামনে মারা যায় না, বাট আজকে ক্যামেরার সামনে আমি আর অরিজিৎ একটা আড্ডা দেবো, সেই আড্ডায় আপনারাও আমাদের সঙ্গী হবেন, সেটাই আইডিয়া। তো বলো, কেমন আছো? হাউ ইজ লাইফ? ফাটাফাটি। মানে আমার মনে হয় সবসময় খুব ভালো থাকা দরকার, একদম। আর আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি মানে ওই চলছে ফলছে এগুলোতে খুব একটা বিশ্বাসী নয়। আমার মনে হয় অ্যাজ ইউজুয়াল আমি দুর্দান্ত আছি, মানে এত ভালো আছি, এর থেকে ভালো থাকা সম্ভবই না, এরকম ভালো আছে। কারেক্ট, একদম। আমিও সেম। আমাকে কেউ জিজ্ঞেস করে কেমন আছো, আমি বলি খুব ভালো আছি, একদম। শুধু ভালো আছি তো, খুব ভালো। যেরকম ইচ্ছা জীবনে, যা ইচ্ছা, যেগুলো প্যাশন, সেগুলো নিয়ে কাজ করছি, ফলে কোনো চাপ নেই লাইফে। বেশ, এবার তোমার সম্পর্কে আমি যতটা জানি, দর্শকরা তো এক্স্যাক্টলি, তুমি তোমার পডকাস্টে খুব বেশি কথা বলো না, নিজের ব্যাপারে তো বলোই না। অবভিয়াসলি আমিও
আমি প্রথমে প্রচুর বেশি বলে ফেলতাম, তারপর লোকজন আমাকে একটু বকা দিয়ে এত কথা বলবেন না, তো তারপর আমি একটু কম কথা বলা শুরু করেছি। হ্যাঁ, বিকজ ওটা আমার শোনার প্ল্যাটফর্ম, বলার প্ল্যাটফর্ম, বলতে তোমার এখানে রাইট। সো আমি তোমার এই জার্নিটা দিয়ে একটু শুরু করি, যে তুমি তোমাকে যখন মানুষ চেনা শুরু করেছে পডকাস্টার হিসেবে, পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তী চ্যানেল দিয়ে, বাট তার আগে থেকে তোমার তো একটা নিজস্ব লাইফের জার্নি আছে। সেই জার্নিটা তুমি পডকাস্টার হিসেবে এই জার্নিটাতে পৌঁছলে কি করে, এটা যদি একটা ব্রিফলি আমাদেরকে একটা গো থ্রু দাও। ব্রিফলি বলতে দেখো, পডকাস্টের চ্যানেলটা আমার অনেক আগে করার প্ল্যান ছিল, এর পিছনে অনেক রকম ঘটনা আছে। আমি I was a very good student in my student life. আমার রামকৃষ্ণ মিশনের আশ্রমের স্টুডেন্ট রিশরার, এবং সেখান থেকে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দারুণ রেজাল্ট। তখন ভাবতাম যে মধ্যবিত্ত বাড়িতে যা হয় সব থেকে ভালো কেরিয়ার কি, একটা খুব ভালো চাকরি করতে হবে ইত্যাদি। যাই হোক, তারপর ঘটনাচক্রে বিভিন্ন ঘটনা ঘটে। আমি উত্তরপাড়া কলেজে যাই, সেখান থেকে ছাত্র রাজনীতি, প্রচুর মানুষের সাথে আলাপ, এবং সেখান থেকে আমার বাড়িতে একটি সাংস্কৃতিক সংস্থা ছিল। সেই সাংস্কৃতিক সংস্থাটার আমি ব্যক্তিগত রিসার্চের মাধ্যমে বুঝতে পারি যে সেটাকে গোটা পৃথিবীর বুকে নিয়ে যাওয়া সম্ভব। এবং সেই সংস্থায় যারা মানে তোমার বাবার সাথেও আমার কথা হয়েছে, বাই দ্য ওয়ে অরুণাবদার বাবা কিন্তু খুব বড় একজন শিল্পী, শিলিগুড়ির অত্যন্ত নামকরা একজন মানুষ। যাই হোক, যেহেতু তোমার সম্পর্কে বলো না, আমি বলে রাখলাম। আমার বাবার নামটাও বলে দিই, অসিত খাসনবী, এবং সর্বোপরি দারুণ একজন মানুষ। তো যাই হোক, এই যে যারা ধরো আঁকা, গান, নাচ শেখাচ্ছেন, তাদের পরীক্ষাটা আমরা কন্ডাক্ট করি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। এই মুহূর্তে ইন্ডিয়ার লার্জেস্ট কালচারাল এক্সামিনিং অর্গানাইজেশন। আমাদের প্রায়, আমি যখন শুরু করি তখন 40-42 জন শিক্ষক শিক্ষিকা আমাদের সাথে জুড়েছিল। সালটা 2012 এরকম। আজকে 2025, 8,500 শিক্ষক শিক্ষিকা জড়িয়ে রয়েছে এবং কয়েক লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। আমরা জাস্ট মে মাসে আমাদের এই ধরনের কালচারাল ফিল্ডের সব থেকে বড় অফিস আমরা ওপেন করতে চলেছি। আমাদের প্রায় 5 তলার ওপরে একটি অফিস নেওয়া হচ্ছে, ভেতরে লিফট আছে, প্রায় 200 জন মানুষ সেখানে কাজ করবে। তো সেই সূত্র ধরে ওগুলো চলছিল। এবার কি হয় জানো তো, এই ধরনের যে চর্চাগুলো আছে, বিশেষ করে আর্ট অ্যান্ড কালচারের দর্শক সংখ্যাটা সাধারণ, কিন্তু যারা চর্চা করছে, এই যে শিক্ষক, শিক্ষা, এই মহলটা না একটা লিমিটেড। তো ফলত আমরা দেখছিলাম যে আমরা মানে মূলত যারা আঁকা, গান, নাচ শেখেন বা শেখান, সেখানে আমরা বেশ একটা পরিচিতি পাচ্ছি। কিন্তু পাবলিকলি আমরা যদি বলি, যে ধরো এখানেও বললাম সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র বোর্ডের কথা, যারা আমাদের এখানে পরীক্ষা দিয়েছেন বা অন্য কোথাও পরীক্ষা দিচ্ছেন বা দেওয়াচ্ছেন, তারা বুঝতে পারবে, আমজনতা হয়তো অতটা বুঝতে পারবেন না। তো আমাদের এটা মাথায় ক্লিক করছিল যে কি করব। তখন মনে হলো যে যেহেতু আমার নিজের একটা গান মিউজিকের মানে কলেজ লাইফে ব্যান্ড ছিল, তার ইতিহাস আছে, কলেজ ফেস্টে বহু জায়গায় বহু ফেস্টে অ্যাঙ্কারিং করার ইতিহাস আছে, তাহলে, এবং তার আগে সুরভারতীরই একটা ইন্টারভিউ চ্যানেল ছিল, মানে সবকিছুর পেছনে একটা ইতিহাস আছে। তো আমি 2015 সালে ডোনা গাঙ্গুলির একটি ইন্টারভিউ করেছিলাম, যেটা আজও অ্যাভেলেবেল আছে। সেটা প্রায় 2-2.5 লাখ তখনকার দিনে ভিউ হয়েছিল। এবার ধরো 15 সালে 2 লাখ মানে একটা বিশাল ব্যাপার। আমি তো ভাবছি মানে বিশাল কিছু হয়ে গেছি, বিশাল স্টার বেনে গেছি, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তখন আমরা ওই 2020 নাগাদ ভাবি যে তাহলে আমরা একটা কাজ করি, এবং যার ইয়েতে মানে বিয়েতে গিয়ে আলাপ, গৌরব, আমি আর গৌরব, আমরা দুজনেই ইউটিউবার বা পরিচিত হওয়ার অনেক আগে থেকে বন্ধু। তো আমরা ঠিক করি যে গৌরব বলে যে দেখো, তুমি একটা কাজ করো, তুমি এত ভালো প্রশ্ন করতে পারো এবং বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করো, একটা পডকাস্ট করো, চলো শুরু করা যাক। এইবার হয়ে গেল লকডাউন। এবার তো বস কি করব, কিছু তো করার নেই। তখন আবার আমার যে ম্যানেজার ছিল তখন বললো যে কিছু একটা করি, চলুন স্যার। তার আগে কিন্তু এখানে বলে রাখি, আমার মিউজিকের চ্যানেলটা ততদিনে মোটামুটি এস্টাবলিশড, আমার গান গাই সেটা লোকে জানে। তো তখন আমরা একটা স্টক মার্কেট চ্যানেল করলাম, সবার আশীর্বাদে সেটাও বাংলার অন্যতম পপুলার একটা স্টক মার্কেট চ্যানেল, প্রায় 2.5 লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইবার দিয়ে। করোনার এই লকডাউনের মহামারী কেটে ফেটে যাওয়ার পর
23 সালে এসে আমাদের আরেকবার মনে পড়লো, আরে আমরা তো পডকাস্টের চ্যানেল করবো বলেছিলাম, তো সেটা তো করা হয়নি, তা কি করব। তখন অনেকেই, তুমি মনে থাকবে যে বেশ কিছু মানুষ সিনেমা আর্টিস্ট বা এরা হার্ট অ্যাটাক করে মারা গেছিল, ওই জিম করতে করতে হার্ট অ্যাটাক। ঠিক। তো আমাদের ডক্টর শিল্পা বাসু রায় বলে একজন ডক্টর রয়েছেন, আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আপনি যদি বলেন এই হার্ট অ্যাটাকটা নিয়ে আমি একটু মানুষের কাছে কথা বলতে চাই, কথা তুলে দিতে চাই। তো সেই হচ্ছে পডকাস্টের তখন শুরু, যে এবং আমরা যে বিশালভাবে এটা প্রফেশনালি পডকাস্ট করব বলে করেছি, কারণ ততদিনে ধরো আমার সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র এই যে দেশের সব থেকে বড় বা বৃহত্তম, এগুলো বেনে গেছে 2023-এই বেনে গেছে, এবং গোটা দিনে 10-12 ঘন্টার রুটিন চলছে, স্টক মার্কেটের চ্যানেল চলছে। ইভেন আমার যখন পডকাস্ট আমি চালু করি তখন আমার ফেসবুক পেজ ভেরিফাইড এবং সেখানে প্রায় 3 লক্ষ ফলোয়ার আছে গান এবং এই স্টক মার্কেটের জন্য। ফলে আলাদা করে ভেতর থেকে যে নতুন একটা চ্যানেল করতেই হবে এরকম ছিল না, কিন্তু ছিল যে হার্টের অসুখের কথা যদি 10টা লোককে জানাতে পারি খারাপ কি হয়। তারপরে আমাকে একজন বলল যে সাপে কেটে নাকি বহু মানুষ গ্রামে মারা যায়, তাহলে সাপ নিয়ে একটা অ্যাওয়ারনেস করা যেতে পারে। আমাদের ওখানে একজন ছেলে আছে সমীরণ বারিক বলে, ওকে নিয়ে একটা পডকাস্ট করলাম, ওটা 2nd বা 3rd এপিসোড, এবং সেটা বুম মানে বিশাল। এইবার মজা আসে, জানো তো, তুমিও দেখেছো, একদম ভিউজের একটা আলাদা মজা আছে, ওইটা পৃথিবীর টাকা পয়সা স্পন্সরশিপ অ্যাড রেভিনিউ কিচ্ছু দিয়ে হয় না। এই যে মজাটা হলো, সেই আনন্দে আমরা একটা পুরো প্রোডাকশন টিম তৈরি করে পডকাস্ট করা শুরু করলাম। তারপর তো আজকে এই মোটামুটি এগোচ্ছে এইভাবে, প্রায় 60-70টা এপিসোড হয়ে গেল। হ্যাঁ, আমি যখন পডকাস্ট শুরু করি তখন ইনফ্যাক্ট আমি তো পডকাস্ট করবো বলে প্ল্যান করিনি। আমি ভেবেছিলাম যে ওই ইন্টারভিউগুলো করবো, যেটা খরাজদার একটা প্রথম ইন্টারভিউ ছিল না বাইরে, খরাজদার বাড়িতে গিয়ে, তারপর রনিদার করলাম, আর তারপরে আমি চিরঞ্জিত চক্রবর্তীর করলাম। করার পর আমরা বুঝতে পারলাম যে এটাতে এই টাকাতে পোষাবে না। দেন আমার মনে হলো পডকাস্ট উইল বি কস্ট এফেক্টিভ, তো কথাই বলতে চাই আমি। আর তারপর দেখলাম যে তোমার পডকাস্টটা আসার পর আমি বুঝলাম যে না, আরেকটা কোয়ালিটি পডকাস্ট এসছে। আমি নিজেকে যে বিরাট কোয়ালিটি বলছি তা না, বাট লোকজন আমার পডকাস্ট ভালোবাসে, তো আমি দেখলাম আরেকটা কোয়ালিটি পডকাস্টে ঠিক ইন্টেনশন নিয়ে এসছে, এবং আমি দেখলাম তোমার গ্রোথটা আমার চোখে মানে একদম, আমরা তো তুমি একসাথে সমান সময় একই সময় প্রায় কয়েক এদিক মাস এদিক ওদিক। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি এই পডকাস্ট শুরু করার পর থেকে যে 67টা এপিসোড হয়ে গেছে বললে, তোমার মধ্যে এই পডকাস্ট করতে গিয়ে কি কি বদল হলো, কি কি রিয়েলাইজেশন হলো অ্যাবাউট পডকাস্ট, এবং তুমি মানে পডকাস্ট মানে করতে যে চেয়েছো তার পেছনে একটা কারণ বুঝলাম যে অ্যাওয়ারনেস কিছু জিনিস নিয়ে জানানো। কিন্তু তারপর যখন আরো সময় এগিয়েছে, তুমি কি কি রিয়েলাইজ করলে অরিজিৎ? দেখো, রিয়েলাইজ বলতে, যেহেতু লাইট ক্যামেরা সাউন্ড এগুলো জীবনে আগে থেকেই ছিল, এবং ইন্টারভিউ করার এক্সপিরিয়েন্স আগে থেকেই ছিল, সেহেতু নতুন করে কিছু শিখেছি সেটা না, কিন্তু কিছু জিনিস শিখেছি। যেমন ধরো, আমার না বিভিন্ন মানুষদের সাথে মিশে বহু কিছু শেখার থাকে, এবং বহু মানুষকে আমি খুঁজে পেয়ে মানুষের সামনে আনতে পেরেছি। ট্রু। যেমন ধরো, আমি একদিনকে বসে সন্দীপ মহেশ্বরীর ভিডিও দেখছিলাম, আমার হঠাৎ মাথায় এলো যে বাংলাতে না এরকম একটা লোক দরকার। কারণ বাঙালিদের মধ্যেও অনেক বাড়িতে অনেক বয়স্ক লোকজন আছে যারা ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, আত্মহত্যার কথা চিন্তা করছে। তো এদেরকে এরকম একটা লোক দরকার যে ওর ভাষাতে বোঝাবে। কারণ হিন্দিতে আমরা হয়তো কমফোর্টেবল, কিন্তু অনেক গ্রাম বাংলার লোক তারা হয়তো সেইভাবে হিন্দির চর্চাটা করেন না। ঠিক। তাদের কাছে চারিদিকে, কারণ আমাদের কলকাতা শহরতলিতে অনেক হিন্দিভাষী বন্ধু বান্ধব রয়েছে, আমরা হিন্দিটা বুঝি, কনজিউম করি কন্টেন্ট হিসাবে। তা আমি তখন খুঁজছিলাম যে বেঙ্গলি মোটিভেশনাল স্পিকার অনেকগুলো এলো। আমি দেখলাম মৃণাল চক্রবর্তী বলে একজন ভদ্রলোক, তার সেই অর্থে কোনো ফলোয়ার নেই, কিন্তু ভদ্রলোক ভিডিও করে যেগুলো বলছেন সেগুলো ভিডিওটার কোয়ালিটিও ভালো না, কিন্তু যেটা বলছেন ওটা খুব ভালো। তাহলে এই লোকটাকে না মানুষের সামনে আসা উচিত। তা আমরা মৃণালবাবুর যে পডকাস্টটা করলাম,
সেটা ভিউজ হয়েছে, মানুষ চিনেছে, উনি এই মুহূর্তে একজন সেলিব্রিটি বলা চলে, সেটা বাদ দিয়ে আমি বলছি আমি এবং মৃণালবাবু অন্তত 30 থেকে 40টা ফোন পেয়েছি যে দাদা আমি সুইসাইড করতে যাচ্ছিলাম বা কথাটা ভাবছিলাম, এটা দেখার পর ভাবলাম আর করব না। তাহলে বাস একটা পডকাস্ট থেকে আমি যদি 30-40টা মানুষের জীবনে একটা পজিটিভ এফেক্ট আনতে পারি, সেটা তো খুব লাভ। তা আমি যেটা শিখলাম সেটা হচ্ছে আমি যে যে কাজগুলো করব বা যে কন্টেন্টটা দেব, মানুষ তো এই যে ধরুন দর্শক, আপনারা তো একটা সময় কনজিউম করে এটা দেখছেন। আপনাদের হয়তো মনে হচ্ছে যে আপনারা আমাদেরকে কোনো টাকা দিচ্ছেন না, কিন্তু আমরা কিন্তু খুব অল্প বিস্তর হলেও টাকা পাচ্ছি এবং সর্বোপরি আপনাদের সময়টা পাচ্ছি। এই যে আপনারা আমাদের সময়টা দিচ্ছেন, আমি বুঝলাম আমার কর্তব্য হচ্ছে আপনার জীবনে একটা পজিটিভ এফেক্ট আনা। তা আমি সেই চেষ্টাটাই করছি। সেই জন্য আমরা চেষ্টা করি যে এমন এমন কিছু পডকাস্ট করার সব ফিল্ডের, যেখান থেকে মানুষ তাদের দেখে শিখতে পারবে। আমার আইএস অফিসার বা আইপিএসরা যখন আসেন, তখন আমি বহু ছাত্রছাত্রী রাস্তায় আমি তাদেরকে তারা আমার সাথে এসে কথা বলেন, তারা বলেন যে আমি 11-12 পড়ি, আমি ইউপিএসসি দেবো ভাবছিলাম, ওইটা দেখে আমি একটু মোটিভেটেড হলাম। আবার ধরো কোনো ডাক্তারের পডকাস্ট করেছি, তিনি জয়েন্ট এন্ট্রান্স নিয়ে বলেছেন, অনেকেই সেটা দেখে মোটিভেটেড হয়েছে। এবার আদার্স ফিল্ডে, সব কটা ফিল্ডের কথা বলতে গেলে এখন অনেক চলে যাবে, বাট আমি বুঝলাম যে কোনো ইনফ্লুয়েন্সারের বেসিক কর্তব্য তার যারা দর্শক রয়েছে তাদের কাছে এমন কিছু পৌঁছে দেওয়া যেটাতে তাদের জীবনে একটা পজিটিভ এফেক্ট পড়বে। তিনি অন্তত এক পা এগিয়ে যাবেন। তিনি যে 1-1.5 ঘন্টা আমাকে দিলেন, সেটা যেন তার জীবনে কিছু কাজে লাগে। একদমই তাই, এবং সেটাই তো আসল উদ্দেশ্য হওয়া উচিত একদমই তাই, যে কোনো মানুষেরই। মানে আমরা তো, তুমি তো বলছো তুমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ওই ভ্যালুটা দিচ্ছ, বাট যে কোনো মানুষই ছোট ছোট ক্ষেত্রে, এই যে তুমি যেটা বললে একজন সুইসাইড করতে গিয়ে আটকে নিয়েছে নিজেকে, আমি গত 2 বছর ধরে এরকম প্রচুর মেসেজ পেয়েছি যেগুলো বুঝতে পেরেছি যে এই মানুষগুলোর জীবন কোথাও গিয়ে একটু হলেও বদলাচ্ছে একটা পডকাস্ট এপিসোডে 1.5 ঘন্টা দিয়ে। মানে এটা একটা, বিশেষ করে তোমার, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি এমনি ইতিহাস এগুলো যে কোনো চর্চা সম্পর্কে সচেতন। তোমার যে বৈঠক চ্যানেলটা রয়েছে, সেইখানে যে এপিসোডগুলো আমি যখন দেখছি, তখন আমারও কিন্তু ধারণাগুলো আরো পরিষ্কার হচ্ছে। একদম একদম। তো এইটা কিন্তু আপনারা যারা জানেন না যে অরুণাবধার বৈঠক বলে একটি চ্যানেল রয়েছে, এবং যারা ইতিহাস ভালোবাসেন তারা গিয়ে দেখবেন, মানে লিটারেলি এটা একটা বাঙালিদের জন্য গিফট। কারেক্ট। এবং সেটা লোকে যে ভালোবাসা দিচ্ছে, আমরা প্রথমে না বুঝিনি, যে আমি আর প্রেমাশিস দুজনেই বুঝিনি যে ওটা এত ভালোবাসা পাবে, বাট যখন পেয়েছে, যখন বুঝতে পেরেছি যে লোকজনকে কানেক্ট করা যাচ্ছে, তখন আমি সোল কানেকশন মানে সন্দেশ টিভি যখন শুরু করলাম, এই প্রথম পডকাস্ট, একদম কেউই দেখতো না, মানে প্রথম দিকে একদম ভিউ হতো না। তারপর আস্তে আস্তে যখন প্রথমে বুঝলাম যে আমি একটা জিনিস আমি বুঝেছি আর কি, তোমার সঙ্গেই, তুমি যেহেতু একটা সেম জায়গায় আছো বলে তোমার সঙ্গে শেয়ার করছি, যে আমি কোথাও একটা বুঝলাম যে অনেক কিছু নিয়েই কথা বলা যায়, অনেক কিছু নিয়ে কথা বলা যায়। যেহেতু আমার ইন্ডাস্ট্রিটা পরিচিত, যেহেতু আমার বন্ধু বান্ধব সব পরিচিত মানুষ, তাই জন্য তাদের লাইফের স্টোরিও থেকেও প্রচুর লোক ইন্সপায়ার্ড হয়েছে। এবং তার বাইরে, একদমই তাই, তার বাইরে কিছু কিছু পডকাস্ট আছে যেগুলো থেকে একটা 24 বছরের ছেলে আমাকে একটা মেসেজ করেছিল একদিন ভোরবেলা, ভোর 3:30টার সময়। জানো আমরা নিশাচর, আমিও নিশাচর, তুমিও বোধহয় নিশাচর, আমি জেগেই ছিলাম। এবং সেখানে আমি মেসেজটা প্রায় এত লম্বা, সেখানে তার প্রথম বক্তব্য হলো, আমি ভেবে নিয়েছিলাম আমার জীবনে কিছু হবে না, আমার একটা পার্টিকুলার পডকাস্ট আছে, সেটা দেখে সে বলছে যে তার জীবনে সে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছে। অথচ যেই ছেলেটার সঙ্গে কথা বলেছি, সেই ছেলেটা কিন্তু একদম মানে অত বিরাট পরিচিত না, পরিচিত সিঙ্গার একজন চিরন্তন বলে, ওর সঙ্গে যে পডকাস্টটা হচ্ছে তাতে স্পিরিচুয়ালিটির কথা এসছে, ইন্সপিরেশনের কথা এসছে, সেখান থেকে সেম জিনিসটা, সেটা ওর জীবনে একটা পজিটিভ এফেক্ট। শুধু পজিটিভ এফেক্ট না, ও বলেছে যে আই ওয়াজ থিঙ্কিং অফ, আমার মানে খুব বাজে রেজাল্ট হয়েছে এবং বাড়ি থেকে প্রচণ্ড প্রেশার হচ্ছে, এবং আমার মনে হচ্ছিল সত্যি আমি কিছু একটা করে নেবো।
সেটা থেকেও বেরোতে পেরেছে। একদম এইগুলোর এর চেয়ে বেশি কি পাওয়া কিছু না, আছে? এর থেকে বেশি কিছু পাওয়ার নেই। তার কারণ হচ্ছে দেখো, তুমি একজন ডিরেক্টর হিসেবে বুঝতে পারছো যে একটা ফিল্ম ডিরেকশন করে বা একটা অন্য তোমার প্রফেশনাল কাজ করে, সোর্স করে বা এগুলোতে তুমি যেটা পাও, আজকে পডকাস্টের ইউটিউব রেভিনিউ যে বিশাল কিছু সেটা না। একদমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা চলে এটা তো আমরা প্যাশন থেকে করি, এবং এটা অনেকের ধারণা ভুল থাকে যে পডকাস্টে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে মানে মিলিয়ন মিলিয়ন টাকা ঢুকছে, যেটা অ্যাকচুয়ালি বাস্তব নয়। আমরা তো কার্যত এটা প্যাশনের জন্যই করছি, এবং এই প্যাশনের জন্য কাজ করতে এসে যখন বোঝা যায় যে না, সত্যি যে কারণে আমি প্যাশন নিয়ে কাজটা করছি সেটা আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে, তার থেকে প্রাপ্তির আর কিছু হয় না। মানে তুমি যেদিন যে মুহূর্তে মেসেজটা পেয়েছিলে কিরকম ফিল হচ্ছিল একটু বল। না, ফিল খুব মানে খুব শান্তি লেগেছিল যে ফিজিওলজি অনার্সের স্টুডেন্ট তো আমরা না, ওই ডাক্তারদের সাথে একটু গল্পগুজব হতো এবং ইনফ্যাক্ট একটু ইগোর লড়াই হতো যে ঠিক আছে তোরা পেয়ে গেছিস, আমাদের বন্ধু বান্ধব ছিল যেহেতু, যে তোরা পেয়ে গেছিস জয়েন্ট এন্ট্রান্সে। যদিও আমি ডাক্তারিতে বসিনি, কারণ আমার ছোটবেলা থেকেই এন্টারপ্রেনিউর হব এটা আমার নিজের মধ্যে ফাইনাল করা ছিল। তো তোরা পেয়ে গেছিস, কিন্তু শরীরটা আমরাও বুঝি, ঠিক আছে? তো সেই জন্য তখন মনে হয়েছিল যে ঠিক আছে, বন্ধুরা ডাক্তার হয়ে বাঁচাচ্ছে জীবন, আমরা না হয় পডকাস্ট করেও কিছুটা জীবন বাঁচাচ্ছি। কারণ আমাদের দেশে মানসিক স্বাস্থ্যটা গুরুত্বপূর্ণ, এইটার কনসেপশনটা বোধহয় খুব কম লোকে জানে। শরীর খারাপ মানে জ্বর হয়েছে, মন খারাপটা আবার কি জিনিস? তো এই জিনিসটাও যে ইম্পর্টেন্ট, এবং সেই মন খারাপটা বাঁচিয়েও যে একটা মানুষকে বাঁচানো যায়, সেটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। আমি শিওর যে সেই পয়েন্টটা তুমি তো ইমোশনাল হয়ে গেছিলেই, মানে অবভিয়াস কথা, এটা ইমোশনাল তো হবেই। এই যে বাংলায় পডকাস্টের পপুলারিটি এবং তার একজন মানে অন্যতম কাণ্ডারি তুমি, সবাই, তুমিও বটে, ঠিক আছে, মানে আমিও, তোমার চ্যানেল ইজ বিগার দ্যান মি, ঠিক হ্যাঁ, আমিও নিজেকেও ধরলাম, ধরো মানে আমরা ধরো বিষয়টাকে এগিয়েছি। পডকাস্টের যে পপুলারিটিটা তৈরি হয়েছে বাংলা জুড়ে, সেটা কেন তৈরি হয়েছে বলে তোমার মনে হয়? আমাদের এখানে একটা না ট্রেন্ড আছে যে ওটা করে সাকসেস পেয়েছে মানেই আমি পাবো। ব্যারাকপুরে দাদা বৌদি ডিবাপি হয়েছে মানে আমি ব্যারাকপুরে বিরিয়ানির দোকান করলেই দাদা বৌদি হয়ে যাব। প্রথমত এটা বাস্তব নয়। দ্বিতীয়ত হচ্ছে যারা পডকাস্ট করছে তাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই, কারণ বিভিন্নভাবে হয়তো 10টা মানুষকে তিনি পডকাস্ট দেখানো অভ্যাস করাচ্ছেন, সেখান থেকে 5টা লোক আমাদের এখানেও আসছে। কিন্তু আমি একটা ট্রেন্ড দেখছি যে অনেকেই এক তো ভিউজের চক্রে মানে যাচ্ছে, তাই পডকাস্ট করা শুরু করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে অরুণদা, পডকাস্ট করতে গেলে পডকাস্ট একটা সোজা বিষয় না। তুমি কালকে আমাকে একটা পলিটিশিয়ানের সাথে বসাও, সেটা যে পার্টিরই হোক, আমার কিন্তু সম্যক ধারণা আছে ও কোথায় কবে কোন পার্টি করেছিল, কে ওর কাছের লোক, কে ওর দূরের লোক। ঠিক। তাহলে আমার রাজনীতির চর্চাটা করতে হবে। তুমি কালকে আমাকে একটা জিও পলিটিক্যাল লোকের সাথে বসাও, যেটা আমি এমনি খুঁজছি জিও পলিটিক্স নিয়ে পডকাস্ট করবো বলে, আর্মির লোকের কথা বলো, আমি স্টক মার্কেটে থাকার দরুন আমার কাছে সমস্ত কোম্পানির ইনফরমেশন আছে, ডিফেন্স কোম্পানিগুলো কি করছে না করছে। সুতরাং কেউ যদি পডকাস্ট করবো ভাবে, তাকে ওয়েলকাম। কিন্তু আমার বক্তব্য, বাংলাতে বহু কন্টেন্ট ডেলিভার করা বাকি আছে বিভিন্ন বিষয়। মানে আমি কাউকে ডাকলাম, আমার 2-4টে লোক আছে, ডেকে একই বিষয়ে খুব হেসে হেসে 4টে ভুলভাল প্রশ্ন করছি এবং ইরেলিভেন্ট প্রশ্ন করছি, তাতে কিন্তু মানুষ কিছু পাবে না। ঠিক। আমার মনে হয় যে পডকাস্টে একটা সাবজেক্টিভ রেলিভেন্সি রেখে যদি পডকাস্ট করা যায় তাহলে ভালো হবে। আর কিছু লোক দেখেই চলে এসছে, তাদেরকে বলবো সত্যি কিন্তু যে রেভিনিউটা ভাবছে ওটা নেই। সুতরাং টাকার চক্করে না আসাই ভালো। যদি চর্চার জন্য আসে, যদি কিছু জানবো এবং জানাবো বলে আসে, সেটাই কাজ হবে। কারণ পডকাস্ট থেকে আমার নিজস্ব আর্নিংয়ের 5%ও আসে না। ইভেন আমরা যে ইকুইপমেন্টসগুলো কিনেছি সেই টাকাটাই ওঠেনি এখনো। কারেক্ট। ইভেন আফটার হ্যাভিং 1.3 মিলিয়ন ফলোয়ার্স ইন ফেসবুক অ্যান্ড 5.5 লাখ ফলোয়ার্স ইন ইউটিউব, সেটাও আসে না। তো সুতরাং টাকার জন্য না আসুক,
কাজের জন্য আসুক, Correct. প্যাশন নিয়ে আসুক। Correct. এবং অনেকেরই জেনারেল নলেজের ভালো ভালো চর্চা আছে, তারা যদি জিকে নিয়ে করে খুব ভালো লাগে আমার। যেমন বৈঠকের কথাটা আমি বললাম, আমি সেরকমই আমার বাংলাতে অনেক ইউটিউব ক্যাটাগরি লাগবে, বিজনেসে আরো বেশি চ্যানেল লাগবে, ঠিক ঠিক। এন্টারপ্রেনিয়রদের কথা বলালে আরো বেশি চ্যানেল, বলার জন্য আরো বেশি চ্যানেল লাগবে। মানে আমাদের এখানে না ছোটবেলা থেকে আমরা একটা ভুল কালচারে বড় হয়েছে, জানো তো, এটা বললে আমার অনেকে রেগে যাবে, যে ভালো করে পড়াশোনা কর, চাকরি বাকরি কর, বড় লোক হবে। চাকরি করে বড় লোক হওয়া খুব চাপের, ঠিক আছে। এবার কোনো ছেলে যদি ক্লাস 7-8 থেকে বলে যে মা বড় হয়ে অনেক টাকা কামাবো, তো পয়সা পয়সা করছে, আর বাজে ছেলে, ছোটবেলায় পয়সার চিন্তা। কিন্তু বাস্তবটা তুমি দেখো গোটা পৃথিবীতে, ওয়ারেন বাফেট কোন বয়স থেকে স্টকে ইনভেস্ট করছে, ওয়ারেন বাফেট কোন বয়স থেকে পয়সা করছে বলে আজকে পৃথিবীর অন্যতম বড় লোকের একজন। এই যে রাজনীতি মানেই খারাপ, রাজনীতিবিদরা কি করে গো, দেশটা চালায়, আমরা চালিত হচ্ছি। এবার আমরা বলবো রাজনীতি মানেই বাজে লোক, ওখানে একদম যাবি না, তাহলে আমি ভালো লোক হয়ে যাবো না কেন? রাজনীতি মানেই খারাপ, এবার দুনিয়ার বাড়ির লোক শেখাবে ওখানে যাস না, মিশিস না বাবা ওদের সাথে, কিন্তু তুমি তো চালিতই হচ্ছে ওখানে। সুতরাং তুমি রাজা থাকবে না প্রজা হবে, সেটাও তোমার উপর ডিপেন্ডেন্ট। আর দ্বিতীয়ত, সক্রেটিস একবার বলেছিলেন যে রাজনীতি সম্পর্কে ধারণা বা ইচ্ছা না রাখার ফল হচ্ছে তোমার থেকে তুলনায় কম মেধাবী মানুষ দ্বারা নিজেকে শাসিত, এটা দেখা। তো সুতরাং আমাদের এই বাঙালিদের অনেক কালচার থেকে পরিবর্তন করতে হবে, যে যেটা চায় সেটা করতে হবে। এবং আরও বড় কথা, এই করাগুলোর পিছনে কারণটাও দেখতে হবে। সেই কারণ কি, মানে পডকাস্টের সূত্র ধরে যেহেতু আসছি, যে আবারও বলছি যে পডকাস্ট করলেই টাকা হবে বলে অনেকে খুলে ফেলছে। এটা আমার অনেক ভাইরা জিজ্ঞেস করেছে, ফার্স্ট কথা দাদা পয়সা আসে? যে পয়সাটা আসে সেটা শুনলে বড় লাগবে, কিন্তু যে ইনভেস্টমেন্টটা আছে ওইটার পর ওটা আর ভালো লাগবে না। তো সুতরাং যদি মনে হয় যে আমি বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করব, তাহলে করো। কারণ এই পডকাস্টে তুমিও নিজেও জানো যে সেট আপের কস্টিং রয়েছে অনেক, মানে পডকাস্ট একা করা যায় না, ইত্যাদি ইত্যাদি। আর যদি না হয় তাহলে কোনো একটা নিজের বিষয় নিয়ে নিজেও ইউটিউব চ্যানেল খোলো, কারণ অনেকগুলো স্কোপ নিয়ে সত্যিই আমাদের এখানে কথা বলা বাকি আছে। এন্টারপ্রেনিউর বলো, ইভেন তুমি ওয়ার্ল্ড হিস্ট্রি বলো, একটা দুটো চ্যানেল হয়তো আছে, দিস ইজ নট এনাফ। হিন্দিতে যে পরিমাণে মানুষ আছে, ইভেন আমাদের নবজাগরণ নিয়ে বা তোমরা কথা বলবে বলেছো, বাট ওই পিরিয়ডটায় আমাদের যে মনীষীরা রয়েছেন তাদের জীবন নিয়ে চর্চা অনেক কম আছে বস। আরো লাগবে, ঠিকই বলেছো, একদমই কম, ওগুলো লাগবে, ওগুলো দরকার। হ্যাঁ, মানে গ্যাপস অনেক আছে একদম। আমি প্রথম দর্শক হব, আমি সারাদিন ধরে, কারণ আমাদের কন্টেন্ট জোগাড় করতে হিন্দি কন্টেন্ট দেখে, একদমই আইডিয়াস জোগাড় করতে হিন্দি কন্টেন্ট। আমি যখন জিও পলিটিক্স জানতে চাই হিন্দি দেখতে হয়। এই ডোনাল্ড ট্রাম্প আর চীনের মধ্যে যে ঝামেলাটা পেয়ে গেছে, এটা দিয়ে ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু আমাকে হিন্দি আর ইংলিশ দিয়ে জানতে হচ্ছে। কেন বাংলাতে পারবো না? পাচ্ছি না, কেন নেই? পাচ্ছি না তো। ট্রু। তুমি যেভাবে বললে বাংলা অনেক পডকাস্টার চলে এসছে, অ্যাট দ্য সেম টাইম বাংলায় একটা অডিয়েন্সও তৈরি হয়েছে পডকাস্টে। হ্যাঁ, একদম অবশ্যই। তা নাহলে আমরা দুজন মিলে বসে এখানে কথাই বলতাম। প্যাশন খুব ইম্পর্টেন্ট, এটা একেবারে, মানে আমি তোমায় বলছি এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ টাকার জন্য পডকাস্ট করতে আসলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে দাদা পডকাস্ট করবো, এগুলো করো না। একদম কারেক্ট কথা বলেছো, একদম মানে অন পয়েন্ট। কিন্তু এই যে দর্শকটা তৈরি হচ্ছে, এই দর্শকটাই একটা গ্যাপ ছিল, বাংলা পডকাস্ট ছিল না। এই যে দর্শকটা তৈরি হচ্ছে, এই দর্শকদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু অন্য কোনো বিষয় নিয়ে কাজ করলে, মানে একটু ভূত, তন্ত্র ইত্যাদি ইত্যাদি করলে, কারণ তুমি একটু আগে একটা কথা বললে যে ইনভেস্টমেন্ট প্রচুর আছে, এবং একটা পডকাস্টকে ভালো কোয়ালিটিতে একজন মানুষের কাছে পৌঁছানো মানে তার মধ্যে একটা প্রসেস আছে, একদমই তাই, এডিট আছে, তার সাউন্ড আছে, সব আছে। এই পুরো প্রসেসটা দিয়ে যাওয়ার জন্য যে এফর্টটা লাগে, এবং তুমি ধরো একটা দারুণ এপিসোড তোমার পার্সোনালি খুব ভালো লাগলো, কিন্তু তুমি দেখলে দর্শক জাস্ট দেখছে না, অথচ তুমি একটা এপিসোড করলে যে এপিসোডটা ট্রেন্ডিং, অথচ সেই এপিসোডটা ইমিডিয়েটলি প্রচুর ভিউ হলো, হয়তো তোমার পার্সোনাল ফেভারিট লিস্টে ওটা টপে নেই। এই যে একটা লোকজনের ভূত, তন্ত্র, কাল, ব্ল্যাক ম্যাজিক, এইসব নিয়ে যে একটা কাজ করার প্রবণতা তৈরি হচ্ছে, সেটা কি শুধু ভিউয়ের জন্য?
নাকি তার পেছনে অন্য কোনো কারণও আছে? এইটা একটা দীর্ঘ ইতিহাস আছে। দীর্ঘ ইতিহাস মানে একটা বড় গল্প আমি বলছি। তোমাকে না মানে আমরা দর্শকদের কোনোটায় ভিউ হলো আর কোনোটায় ভিউ হলো না, এইগুলো নিয়ে আমরা একটা ডেটাগুলো নিয়ে আবার অ্যানালাইসিস করি। মানে সবাই যে ভাবে যে পডকাস্ট সহজে হিট হয়ে যায় সেরকম না, মানে এর পেছনে অনেক এফর্ট আছে। যে একটা এপিসোড চলছে আর একটা এপিসোড চলছে না, এটা কেন চলছে আর ওটা কেন চলছে না, কেন ভূত প্রেত প্রেতাত্মা তন্ত্র আমার চ্যানেল ওটাই কেন বেশি চলে বলতো? সচিন তেন্ডুলকার তার রিটায়ারমেন্টের সময় একটা লাইন বলেছিলেন যেটা বাঙালিরা মনে রাখে না, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আমি আমার জীবনে অনেক টাকা রোজগার করব, তার জন্য খাটবো না, আমি নলেজের পিছনে ইনভেস্ট করব না, আমি অমুক মন্দিরে গিয়ে 4 বার পুজো দিয়ে দেবো, পরশু দিনকে আম্বানি হয়ে যাবে, এটা ধারণা অনেকের মনে। এবং প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার জীবনে প্রচুর খারাপ হচ্ছে, তার জন্য আমি বাদে গোটা পৃথিবী দায়ী, সুতরাং আমার ওপর কুদৃষ্টি পড়েছে ইত্যাদি ইত্যাদি। এবং সেগুলো আমি আমার পরিশ্রম দিয়ে কাটাবো না। মানে চাইলে আমি তো এখন দেখি আমাদের ওখানে চালু হয়েছে বিভিন্ন ফ্ল্যাটে মানে পুজো করার জন্য মূল্য ধরে দেওয়া হচ্ছে। মানে একজন আসেন পুরোহিত, আমি সম্মান জানাই তাকে, কিন্তু আমরা কি জানি আমাদের পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, এই সময় পুরোহিত আছে, কিন্তু প্রতিদিন পুজো করার জন্য পুরোহিত আছে। এবার আমি প্রতিদিন পুজো কেন করব সেটা কিন্তু কেউ জানে না, ওই পুজো করতে হয় তাই। আমি তো আমার ভগবানের কাছে গিয়ে উত্তর দেবো বা আমি একটা কিছু বলবো যেই সমস্যা হচ্ছে না হচ্ছে, আত্মার কানেকশন যার সাথে, সেটাও আজকালকার দিনে বাঙালিরা অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করছে। আর তুমি কি ভাবছো যে তারা মানে এই মাস, তারা কি একটা বড় লেভেলে পৌঁছানোর জন্য খুব পরিশ্রম করতে রাজি হবে? না, শর্টকাট খুঁজতে রাজি হবে। সেই শর্টকাটটা কি? আমি বড়লোক হতে চাই, এইগুলোই জবা ফুলটা গিয়ে ওখানে রেখে দিলে হয়তো হতে পারবো। আমি কাউকে সমালোচনা করছি না, কিন্তু আমি বলছি যে এই যে তন্ত্রগুলো আমাদের চ্যানেলেও এসে বলেছেন, তাদের মধ্যে একজন দারুণ মানুষ সারাদিন চর্চা করেন সেটা নিয়ে। সেই লোকটা যে পরিমাণে তন্ত্র চর্চা করে, ডেফিনেটলি তার কাছে যে ক্লায়েন্ট যায় সে কিন্তু ওই চর্চাটা করে না। তাহলে সে হয়তো ক্লায়েন্টকে 10% এফেক্ট দিতে পারবে তন্ত্র দিয়ে, তার নিজের জীবনে সেটা নিয়ে তার 100% পড়ছে। তেমনই যে মানুষটা, সবাই কি স্বপ্ন জানে তো, ঠাকুর একদিন সব ঠিক করে দেবেন। তা আমি খুব মজা করে বলি যে ঈশ্বর যা করেন কার জন্য করেন? মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য করেন। আমরা কোথায় আছি? পৃথিবীতে। সুতরাং লাভ নেই। সেই জন্য অনেকেই সাকসেসের জন্য শর্টকাট খোঁজেন। যখনই শর্টকাট খোঁজেন তখনই ওই পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি নিয়ে মানুষের চর্চাটা বেড়ে যায়। আর যখনই ওই ধরনের চর্চা বেড়ে যায় তখনই কি হয়, অ্যালগোরিদম বোঝে যে এ তন্ত্র মন্ত্র পুজো পাঠ ভূত প্রেত প্রেতাত্মা এগুলো পছন্দ করে, সঙ্গে সঙ্গে অ্যালগোরিদম ওইভাবে সাজেস্ট করতে আরম্ভ করে। কারণ ইউটিউব একটা অ্যালগোরিদম, একটা এআই, এর কোনো ইমোশন নেই, এ শুধু সংখ্যা বোঝে। ঠিক। যখনই সে দেখছে মাস পিপল এইটা চর্চা করতে ভালোবাসে, তখনই একটা আইএএস এর পডকাস্ট তোমার কাছে পৌঁছবে না, না পৌঁছলে তুমি দেখবে কি করে, অথচ একটা কুসংস্কারাচ্ছন্ন পডকাস্ট তোমার কাছে পৌঁছবে। এবার লোকে বলবে যে আপনি কেন করেন? তো বিকজ হচ্ছে প্রথমত আমি কুসংস্কার না সুসংস্কার এই মতামত দেওয়ার কেউ নই। আমাদের কাজ, আমার তোমার কাজ সব মতামতকে তুলে ধরা, দর্শক অ্যাকসেপ্ট করবে যে কোনটা আমি নেব কি নেব না। এবার আমি আজকে কেন বলছি, কারণ আমি আজকে ওই সিটটায় বসে নেই, ঠিক, আমি আজকে এই সিটটায় বসে আছি। এই সিটটায় বসে আমি বলছি যে যদি কেউ সাকসেস পেতে চায়, সে সমস্ত ধর্মের সমস্ত কিছুতে বিশ্বাস রাখার পরেও, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যে নিজেকে বিশ্বাস করে না সে সব থেকে বড় অধার্মিক, তার সবার আগে নিজেকে বিশ্বাস করা উচিত। অরুণবদা, আমাদের 15-16 ঘন্টার রুটিন পার ডে, রোববারও কাজ করি। আমি আমার ম্যানেজারের সাথে কথা বলছিলাম, এই বছরে এখনো পর্যন্ত 3 থেকে 4টে রোববার আমরা শুধু ছুটি পেয়েছি, 15 to 16 আওয়ার। তাও কটা লোক রাস্তায় দাঁড়ালে ভিড় হয়, তাও আমি গোটা ইন্ডিয়ার ফিগারে কে, তাও আমি গোটা বাংলার ফিগারে কে, কেউ কেটা কেউ একজন নয় তো না। বড় হওয়াটা সত্যি খুব কঠিন। এইটা অনেকে বিশ্বাস করে না, আর বিশ্বাস করে না বলেই শর্টকাট খোঁজেন বলেই ওগুলো হয়। এইবার
আমি তবে আসছি ইউটিউবারের অ্যাসপেক্টে, যে কেন এগুলো বেশি হয়। লোকের খুব সহজ ধারণা হচ্ছে ভিউজ মানেই বিখ্যাত হয়ে যাওয়া। এবার সেইটাও কিন্তু ওরা বাস্তব নয়, কিভাবে ভিউজ হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। কারণ তুমি একটা ইমনের শো করেছিলে, আমি পিছন থেকে শুনছিলাম যে সব স্টারেরা মঞ্চে আসে। একজন দর্শক বলছিল যে ইমন আর তোমার যখন কনভারসেশন গুলো হচ্ছিল, তাহলে ওইখানে হয়তো 1,500 লোক ছিল বা 2,000 লোক ছিল, 2,000 লোক কিন্তু তোমাকে স্টারের চোখে দেখলো। ওয়্যারএস এখন যারা ইউটিউবে নতুন করে শুরু করছে তাদের কিন্তু ধারণা যে ভিডিওটা 2,000 লোক দেখছে মানে তাকে স্টার হিসাবে দেখছে, একটা সেলফি তুলবে সে। না বস, এটা হবে না। নেগেটিভ ওই ধরনের, শুধু ওই ধরনের পডকাস্ট করলে এটা হবে না। মানে সেখানে তো চালাকির দিয়েই করতে চাইছে, সেজন্যই হবে না, হবে না, ওটা হবে না। তো সুতরাং, আর তুমি যদি বলো যে এটা কি একদম অনুচিত, না অনুচিত নয়। এবার অনেকেই আছে এন্টারটেনমেন্ট পারপাসে করে। গৌরবের চ্যানেল গৌরব করে, গৌরবের ধরো সানডে সাসপেন্ড, এটা একটা আর্ট একদম। গৌরব যেভাবে মানে পডকাস্ট, ওর পডকাস্ট গুলো বা ওর যে ইয়ে চ্যানেলটা প্রেত কথা আছে, ও যে চ্যানেলটায় অডিও গুলো নিয়ে যে কাজটা করে ওটা দেখে শেখার মতো। একদম, ওটা একটা সাউন্ড ইঞ্জিনিয়ারিং, তো ওটাও একটা আর্ট। এবার আমি ভাবলাম যে গৌরবের চ্যানেলে যা যা গল্প, মানে গৌরব যদিও বলে যে সব ঘটনা সত্যি, কিন্তু গৌরবের দর্শক তো গৌরবকে মিথ্যা কথা বলতে পারে, ঠিক আছে। এবার আমি যদি জীবনে শুধু ওইগুলো কনজিউম করতে থাকি সেটা নয়, কারণ গৌরবের চ্যানেলে মোটিভেশনালও আরো অনেক কথা রয়েছে। এবার দর্শকদের ওপর ডিপেন্ড করছে আমি কোনটা নেব কি নেব না। যে কারণে আমি শুরুতেই বললাম বা আমি এখনো বলি যে এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে, যে আপনারা একটা সময় দিচ্ছেন এবং আপনারা ওই যে প্রথমে বিজ্ঞাপনটা দেখছেন তার জন্য আমরাও একটা অংশ পাচ্ছি। অর্থাৎ আপনি না বুঝলেও আপনি আমাকে পয়সা দিয়ে রীতিমতো টিকিট কেটে দেখার মতো দেখছেন। আপনার ডিসাইড করা উচিত যে কোনটা দেখবো আর কোনটা দেখবো না, ইভেন কোনটায় আপনি এগোতে পারবেন আর পারবেন না। সেই জন্য যারা বড় বড় ব্যক্তিত্ব, আমার খুব খারাপ লাগে আইপিএস এর পডকাস্টে ভিউ নেই, আইএএস এর পডকাস্টে ভিউ নেই, আমার খারাপ লাগে। আরে এইগুলো তো মানুষ অ্যাচিভ করতে চায়, তো সেইগুলোতে ভিউ নেই। আবার অনেক পডকাস্টে আছে, সেটা আমি বলছি না, কিন্তু এইগুলোতে মানুষের ভিউ নেই, তো তখন কি হবে? সেই জন্য যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন, যারা ভূত প্রেত প্রেতাত্মায় বিশ্বাস করেন, যারা পূজাচ্চায় বিশ্বাস করেন, করুন ডেফিনেটলি, কিন্তু তার সাথে ভগবান যখন মস্তিষ্কটা দিয়েছেন তখন একটুখানি বাস্তবেও বিশ্বাস করুন, তার সাথে ওগুলো করুন না, খারাপের তো কিছু নেই। আর আমরা পডকাস্টার হিসেবে আমাদের কর্তব্য সবকিছু তুলে ধরা, আমরা অ্যাজ ইউজুয়াল সবকিছু তুলে ধরি। এবং আমি তোমাকে একটা ব্যক্তিগত কথাও বলছি যে আমার কাছে মানে প্রতিদিন, হয়তো তোমার কাছেও হবে, মানে 10টা-12টা করে ফোন আসে, বিভিন্ন অ্যাস্ট্রোলজার এই ওইটাই তারা করতে চায়। আমরা অ্যাভয়েড করে 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 ভালো মানুষগুলো করি। যেমন আমার কাছে প্রজাপত্য বলে একজন এসছিলেন, তীর্থনাথজি, প্রজাপত্য তীর্থনাথজি, আমাদেরই বয়সী ছেলে বা আমার থেকেও ছোট, বয়সে ছোট। আমি দেখেছি, এনসিওর করেছি, সারাদিন ধরে ওই তন্ত্র এবং ধর্মটা নিয়ে জেনুইন চর্চা করে। তারপর আমি বলেছি যে আসুক। ঠিক, মানে এখানেও আবার একটা ফিল্ট্রেশন রাখার দরকার আছে। আমার কাছে কামাখ্যা থেকে একজন এসে, আমি নিজে যেহেতু মানে প্রশ্ন উঠবে তো যে তুমি কেন করেছো, কামাখ্যাতে একজন তান্ত্রিক এসেছিল, আমি আগে খবর নিয়েছি, ছবি দেখেছি, ভিডিও দেখেছি যে ওদের 4 পুরুষ ধরে এই চর্চাটা করছে। তখন আমার মনে হয়েছে যে না, মানুষের ডেফিনেটলি এদের উপর বিশ্বাস রয়েছে, তাহলে এর কথাটা তুলে ধরি। কিন্তু ওটাকেই সর্বোচ্চ করে কিছু লোক আছে যে কাজ কারবার করবো না, যে আমি শুধু ওগুলো করব, আমার মনে হয় ঠিক হবে। করুন, ওগুলোও করুন, তার সাথে কাজটা করুন। এবং সেই কাজটা করার জন্য যে ভালো নলেজের যে মানুষগুলো রয়েছে, যারা এন্টারপ্রেনিউর আসছে, যারা আইপিএস আইএস রয়েছে, ইভেন মিনিস্টাররা আসছে, তাদের পডকাস্টগুলো শুনুন, অনেক কিছু জানতে পারবেন বাস্তবিক। ঠিক, যেমন তুমি গৌরবের কথা বললে, আমিও গৌরবের সঙ্গে কথা হচ্ছিল। এবং আমার মনে হয় দেখো, এন্টারটেনমেন্টের জন্য আমরা তো ছোটবেলা থেকে ভূতের গল্প প্রচুর পড়েছি, এবং সেটা কি খারাপ না? তো দারুণ দারুণ গল্প পড়েছি ভূতের, এবং ভয় পেতেও ভালো লেগেছে, বিশ্বাস করতেও ভালো লেগেছে, হ্যাঁ ভূত আছে, নিজেদের ভয় পেতেও ভালো লাগে। কিন্তু আমরা শুধু ভূতের গল্প পড়িনি, আমরা ফেলুদাও পড়েছি, একদম তাই, আমরা তার সাথে আরো অনেক বই পড়েছি। এক্স্যাক্টলি ওই কথাটাই বলতে চাইছিলাম। এবার গৌরব একটা এন্টারটেনমেন্ট দিচ্ছে থ্রু হিজ চ্যানেল, অনেক খেটে,
অনেক খেটে, অনেক হ্যাঁ। খেটে। গৌরবের জার্নিটা খুব ইন্টারেস্টিং জার্নি। অনেক খেটে, হ্যাঁ, মানে বাকিটা গৌরব বলবে। হ্যাঁ, আমি দেখেছি কোথা থেকে কোথায় ঠিক এসেছে। ঠিক। গৌরবের সঙ্গে একটা এপিসোড হয়েছে, সেখানে গৌরবও বলেছে অনেকটাই। সত্যি খুবই ইন্সপায়ারিং জার্নি ওর জার্নিটাও। আজকের দিনে পডকাস্টার হিসাবে এই যে তুমি বলছো যে নলেজের দরকার আছে, তোমার কোথাও একটা নিশ্চয়ই রেসপন্সিবলও ফিল হয় যে একটা রেসপন্সিবিলিটিও আছে আমার, কারণ বেশ কিছু মানুষ আমাকে এতগুলো মানুষ আমাকে এতটা সময় দিচ্ছে, আমার পডকাস্ট শুনছে বসে, এবং আমি কি প্রশ্ন করছি সেটা তাদের হয়ে করছি, দর্শকদের হয়ে করছি। এই রেসপন্সিবিলিটিটা সম্পর্কে তোমার কি মতামত? এবং তোমার ধরো অ্যাসপায়ারিং কোনো পডকাস্টার যদি এই মুহূর্তে দেখছে এই এপিসোডটা, নিশ্চয়ই এই এপিসোডটা অ্যাসপায়ারিং পডকাস্টার অনেকে দেখবে, তাদের কাছে তোমার জন্য রেসপন্সিবিলিটির জায়গা থেকে কি বক্তব্য থাকবে, যে তাদের কতটা রেসপন্সিবল হওয়া উচিত একটা পডকাস্ট শুরু করার আগে? সত্যি কথা বলতে অরুণাবদা, যেহেতু আমরা আমি মানে কলেজ লাইফ থেকে ধরো অনুষ্ঠান সঞ্চালনা থেকে আরম্ভ করে কলেজ ফেস্ট অর্গানাইজ করা থেকে আরম্ভ করে আমি আমার এন্টারপ্রেনিয়রশিপ জার্নিটাও বললাম, ফলে আলাদা করে আমি না এইগুলোতে করে ফিল করতে পারিনি, কারণ এই লাইট ক্যামেরা অ্যাকশন কিংবা স্টেজের সাথে আমি প্রচণ্ডভাবে অভ্যস্ত। যেরকমভাবে ভাত ডাল রুটি খাই ওরমভাবেই আমার স্টেজ প্রোগ্রাম, বা আমি তোমাকেও দেখেছি, উই আর ভেরি কমফোর্টেবল উইথ দ্যাট। তবে যদি আলাদা করে মানে সেই অর্থে সেই কারণে কি হয়, রেসপন্সিবিলিটিটা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি, কারণ ওটা আমাদের একটা বেসিক সেন্সের মধ্যে পড়ে যে ভালো জিনিস দেবো, ভালো কন্টেন্ট দেবো এবং ঠিকঠাক কন্টেন্ট দেবো। এবং এই রেসপন্সিবিলিটির ক্ষেত্রে অনেকেই বিহাইন্ড দ্য সিন জানেন না, আমরা 10 থেকে 12খানা পডকাস্ট শ্যুট করে পাবলিশ করিনি, কারণ আমার মনে হয়েছে যে এইগুলো ফালতু কথা। একজন এসেছিলেন, তিনি এসে বলছেন আমি ডিস্টেন্স থেরাপি করে। কীরকম ডিস্টেন্স থেরাপি? পডকাস্টের মধ্যেই আমি প্রশ্নোত্তরের একটা ছোটো অংশ বলছি। বলছে মানে ধরুন আপনার আমেরিকাতে বসে আছেন, আপনার জ্বর হয়েছে, এখানে আমি মন্ত্র জপ করবো, আপনার জ্বর ঠিক হয়ে যাবে। এইসব পডকাস্ট পাবলিশ করিনি, ফালতু কথা, অ্যাবসলিউটলি। তো সুতরাং ইভেন অনেকে মানে 1-2 জন বিফোর ইলেকশন, আমি রাজনৈতিক বেশি বিতর্কে যাব না, তো এই যখন দেখবে টিকিট দেওয়া হয় তখন তো হয় না যে এ টিকিট পাবে, ও টিকিট পাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের কাছে ট্রিমেন্ডাস প্রেশার আসে ওই সময়টা, যে যারা যারা টিকিট পাওয়ার সম্ভাবনা আছে তাদের মধ্যে বেশ কয়েকজন যে পডকাস্ট করতেই হবে। ইভেন সেই পডকাস্টটা করার জন্য কয়েক লাখ টাকা অফার আসে। আমার মনে হয় যে লোকটা ভালো না, করবো না, করিনি। এই রেসপন্সিবিলিটিগুলো রাখতে হবে, বিকিয়ে গেলে চলবে না। ইভেন মানে যে কোনো পডকাস্টারদের ক্ষেত্রেই বলছি, একটা সাকসেসের পথ তো আসবে যে এই টাকা দিয়ে এই করতে চাই, ওই করতে চাই, তাই করতে চাই। পাচ্ছি মানেই যা ইচ্ছা করবো তা নয়, আমার বক্তব্য এটা। সুতরাং রেসপন্সিবিলিটি মানে আগে নিজেকে বিচার করতে হবে, ঠিক করব না ভুল করব। যদি কিছু প্রমোশন থাকে তাহলে কি প্রমোট করছি। আমি জীবনে কোনো দিনও বেটিং অ্যাপ প্রমোট করিনি, আমি জীবনে কোনো অ্যালকোহলিক প্রোডাক্ট প্রমোট করিনি, আমি জীবনে কোনো দিনও ফরেক্স ট্রেডিং প্রমোট করিনি। যা প্রমোশনের আমাদের স্টক মার্কেটের চ্যানেলে যা নর্মাল প্রমোশনের টাকা আছে তার 10 গুণ টাকা দেবে বলেছিল, করিনি। এই রেসপন্সিবিলিটিটা থাকা উচিত যে আমি আজকে যেটা বলছি সেটা মানুষ বিশ্বাস করে, যদি ব্যবহার করে, যদি ভরসা করে, যদি বাজে ফল পায়, তাহলে কিন্তু কাল সকালে ওই লোকটা আমাকে আর বিশ্বাস করবে না। আর পডকাস্ট এমন একটা নিশ যেখানে তুমি একবার যদি দাঁড়িয়ে যাও তাহলে এই শোটা দেখবে হয়তো আগামী 20 বছর 30 বছর চলছে। কারণ এগুলো ট্রেন্ডিং বেসিস নয় যে কালকে একটা ট্রেন্ডিং রইল, সেটা নয়। কারণ প্রতিদিন সেলিব্রিটি তৈরি হবে, প্রতিদিন বহু সাবজেক্ট তৈরি হবে, সেগুলো নিয়ে প্রতিদিন আলোচনা স্কোপ উঠে আসবে। তো আমি যদি আজকে একটা লোককে হারাই, আমি ভবিষ্যতের পুরো পরিবারকে হারাবো। ওর ছেলে দেখলে বলবে এর কথা দেখিস না, এর কথা দেখে আমি ফেসেছিলাম, আজ থেকে 10 বছর বাদে বলবে। ঠিক, একদমই। এবং সেই রেসপন্সিবিলিটিটা আমার মনে হয় যে আমাদের নিয়ে চলা উচিত, আর সেইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি চলতে চাই। কারণ মানুষকে কি ডেলিভার করছি সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ইভেন আমি তোমার একটা কথা বলছি যে
তোমায় ব্যক্তিগত স্তরে আমি বলেছি যে আমার একটা বিরিয়ানি ব্র্যান্ড হয়েছে, সেটা 1.5 মাস হলেও হয়েছে। আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে দিই, কেন বলো তো? কারণ আমরা আগে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে সাথে আমি একজন এন্টারপ্রেনিউরও, একটা প্রোডাক্ট তৈরি করতে বা একটা প্রোডাক্ট একটা ঠিক জায়গায় আসতে 1.5 থেকে 2 মাস টাইম লাগে। ঠিক। অর্থাৎ আমরা বিরিয়ানিটা ঠিক বানাচ্ছি কি না এটা বুঝতে কতটা কম বেশি হবে এটাও 1 মাসের গল্প। তো সেইটা বোঝার পর আমি চেয়েছি যে আগে 50টা মানুষ ভালো বলবে, তাদের পজিটিভ রেসপন্সটা পাওয়ার পর আমি বুঝবো যে শিওর। এখন আমার রেস্টুরেন্ট জোম্যাটোতে 4.4 স্টার, গুগলে 4.7 স্টার, আমি জানি এটা গুড প্রোডাক্ট। আমি ভাবছি পরে এবার কয়েকদিন বাদ থেকে আমি সেটা জানাবো। তো সুতরাং রেসপন্সিবল হওয়া মানে হচ্ছে সেইটা যে যেটা নিয়ে তুমি শিওর ভাই সেটা নিয়েই কথা বলো, তাকে আনো, এবং ডেফিনেটলি যেটা বললাম যে আনলে যদি লোকের জীবনে কোনো পজিটিভ এফেক্ট পড়ে সেটা নিয়ে কথা বলো। এবং এটাও তো রেসপন্সিবিলিটি, মানে তুমি বলছো যে রেসপন্সিবল হওয়া মানে শুধু যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে রেসপন্সিবল তুমি তা নও, তুমি অ্যাজ এ হিউম্যান বিইং ওভারঅল তোমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে যে সেইটা জানা খুব জরুরি সব ক্ষেত্রে। সেটা শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা না, সবার ক্ষেত্রে। সেটা যারা রাজনীতিবিদ তাদের, সেটা যারা অন্যান্য অভিনেত্রীগণ তাদের, সেটা যারা আমরা সুপার হিরো বলি, আমরা মুম্বাইতে গিয়ে সমুদ্রের ধারে কোটি টাকার বাড়িতে গিয়ে যার বাড়ির গেটের সামনে সেলফি তুলি, সেই লোকটাও যখন কি বলে ওটাকে গুটখা বা সামথিং, আমি খাই না, সারোগেট অ্যাডভার্টাইজমেন্ট করে, আমার মনে হয় অত কোটি টাকা থাকার পর তারও থাকা উচিত। ঠিক, একদমই ট্রু। এবং আমি সমালোচনা করি যে অত পয়সার পর যদি তারা এইগুলো প্রোডাক্ট প্রমোট করে যেগুলোতে মানুষের ক্ষতি হয়, আর মনে হয় তাকে লোভী বলে। সে রিয়েল লাইফ হিরো কতটা হতে পারবে আই এম নট শিওর। বেশ, রেসপন্সিবিলিটি আসলে একটা খুব বড় শব্দ। আর যখনই এই যে একটা স্পাইডারম্যানের একটা ডায়লগ আছে না, মানে তোমার কাছে যদি পাওয়ার আসে, পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি, ওটা না ওইটা মাথায়, যে কোনো পাওয়ার, আজকে যদি 10টা লোক তোমার কথা শোনে, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট 10 পিপল অনলি, ব্যাস, আর কিছু দরকার নেই। এন্টারপ্রেনারশিপ এই বিষয়টা বাংলায় এই নিয়ে কথা কম হয়, যেহেতু তোমার একটা সাইড এন্টারপ্রেনার, ম্যাক্সিমাম সাইড, এবং তুমি অনেক দিন ধরে একটা ব্র্যান্ডকে তৈরি করেছো, আবার একটা ব্র্যান্ড তৈরি করেছো, নিশ্চয়ই পরবর্তীতে আরো ব্র্যান্ড তৈরি করবে। বাংলায় বাঙালিদের দ্বারা ব্যবসা হয় না। তুমি যে বলছো ছোটবেলায় একটা কথা আমরা খুব শুনতাম, যারই পয়সা আছে সবাই নাকি 2 নম্বরই করে পয়সা করেছে। দেখবে সব জায়গায় বলা হয় 2 নম্বরই পয়সা। গাড়ি কিনলে লোকটাকে খুব একটা ভালো চোখে দেখা হতো না। আমাদের ছোটবেলায় কিন্তু আমরা তো গেছি এটা। এখন বিষয়টা একটু বদলেছে, বাঙালিরাও আস্তে আস্তে এন্টারপ্রেনারশিপের দিকে হয়তো আসছে, বাট ততটা নয় যতটা বাইরে বা আমাদের রাজ্যের বাইরেও যতটা আসছে। কেন মানুষ একটা ব্যবসা করতে বা একটা নতুন কিছু ক্রিয়েট করতে ভয় কেন পায় বলে তোমার মনে হয়? চাকরিটা একটা সেফ অপশন বলেই কি শুধু, নাকি তার পিছনে আরো কোনো কারণ আছে বলে তোমার মনে হয়? দেখো, একটা বিষয় হচ্ছে যে মানে বেসিক্যালি এটা নিয়ে একটা গোটা পডকাস্ট হতে পারে, তবে ছোট করে বললে তোমাকে আমি বলছি যে আমি স্টক মার্কেটের যে অফিস আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাইতে, ওই জায়গাটা গেছিলাম, এবং ওখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে এবং কিছু অনুষ্ঠান আছে, সেখানে বিভিন্ন অন্য সূত্রে গেছিলাম, স্টক মার্কেট চ্যানেলের সূত্রে। আমি যখন যাই সেটা তখন আমার আমি যখন প্রথম মুম্বাই যাই আমার তখন বয়স 25 বছর, এবং আমি মুম্বাইতে দাঁড়িয়ে, আমি মুকেশ আম্বানির বাড়ির সামনে দাঁড়িয়ে, আমি অফিসে বিভিন্ন কর্পোরেট হাউসগুলোর অফিসের সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে বিজনেস করে এইটা হতে পারে। এইটা দেখতে আমার 25 বছর চলে গেছে। এটা একটা প্রথম কারণ যে যারা এই ধরনের ফাইন্যান্সিয়ালি ডেভেলপড সিটিতে থাকে, কেন ওইখান থেকে, কেন গুজরাট থেকেই এন্টারপ্রেনিউর বেশি উঠে আসছে, কেন মুম্বাই থেকেই বেশি উঠে আসছে? তুমি স্টার্ট আপ কালচার দেখো, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই থেকে ম্যাক্সিমাম স্টার্ট আপ উঠে আসছে, কারণ চোখের সামনে উদাহরণ আছে।
সেটা দেখে। আমার তো মুম্বাইটা চিনতে 25 বছর লেগে গেছে। যে ছেলেটা জন্মাচ্ছে ওর আম্বানির পাশের বাড়িতে, সে কিন্তু চোখের সামনে দেখে বুঝতে পারছে, যদিও আজকের ডিজিটাল জগতে এটা একটু সহজ। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের গোটা বাঙালি সমাজে ফ্যামিলি কালচারটাই হচ্ছে উল্টোপাল্টা। উল্টোপাল্টা কীরকম? আমরা ছোটবেলা থেকে পয়সা না হওয়াটার মতো করে সব কিছু শিখি। যেমন বেশি পয়সা করে কি হবে, পয়সার চিন্তা করে কি হবে, বা অত পয়সা নিয়ে হবে কি, খেয়ে পড়ে বাঁচলেই হলো, বা বেশি পয়সা হলে রাতে ঘুম হয় না, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আমাদের কালচারে একটা সমস্যা আছে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় বাবা মা ভগবান, নিশ্চয়ই ভগবান। কিন্তু অরুণাবদা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার বাবা একজন শিল্পী, এবার ধরো তোমার ইচ্ছা হলো যে আমি ক্রিকেট খেলা শিখবো, ধরো এখন ইচ্ছা হলো, তো কে বেটার বলতে পারবে, সচিন তেন্ডুলকার নাকি তোমার বাবা? তোমার কি মনে হয়? সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার। তার মানে কি, সচিন তেন্ডুলকারের থেকে তো তোমার বাবা তোমাকে বেশি ভালোবাসে। ভালোবাসাতে শিক্ষা হয় না, সেখানে একটা টেকনিক্যালিটির ব্যাপার থাকে, নলেজের ব্যাপার থাকে। কিন্তু আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে বাবা মা বলছে মানেই এটা ঠিক, আর বাবা মা তো ঠিক বলছে না, বাবা মা তো বলছে টাকা করাটা ভুল। একটা ছোট ছেলে, ক্লাস 7-এর ছেলে যদি বলে মা আমি স্টক মার্কেট নিয়ে কাজ করবো, আমার পড়তে ভালো লাগছে না, আমি একটু পয়সা কি করে হয় এটা নিয়ে চর্চা করব, কি বলবে একটা অ্যাভারেজ লোক? হেই, ছোটবেলা থেকে পয়সার ধান্দা জমে গেছে। অথচ তুমি দেখো যারা জেনারেশনের পর জেনারেশন ধরে এন্টারপ্রেনিউর হচ্ছে, তারা কোন জায়গায় আছে। আরে আমি যদি আমার ছেলেকে, হতে পারে আমি মুকেশ আম্বানির মতো ছেলেকে একটা জিও দিতে পারছি না, কিন্তু একটা পরিবেশ তো তৈরি করে দিতে পারি যে দেখ বাবু এইভাবে, তুই যখন জানতে চাইছিস তখন আমি তোকে বলছি যে এইভাবে ব্যাপারটা হয়েছে, বা আমি জানি না তুই একটু ইউটিউব ঘেটে দেখ, বা আমি একটা বড় বড় বিজনেসম্যানদের কাহিনী শোনালাম, সেইগুলোতে এনকারেজ করতে হবে। সেই কারণেই আমাদের এখানে ছোটবেলা থেকে যে শিক্ষাটা হয়, এই গোড়ায় গলতটা আছে বলেই এন্টারপ্রেনিউরদের সংখ্যা কম। নচেত বাংলাতে যে লেভেলের ট্যালেন্ট রয়েছে, বাংলাতে যে লেভেলের ইন্টেলিজেন্স রয়েছে, আমার মনে হয় না যে আমি গোটা ভারতবর্ষের, আমার কিন্তু ভারতবর্ষের সব কটা রাজ্য ঘোরা, সব কটা রাজ্য ঘুরে আমি তোমায় বলছি যে বাঙালির চর্চার অসুবিধা, মানে চর্চার সাবজেক্ট আর ছোটবেলা থেকে এই কথাবার্তাগুলো শুনে ধ্যান ধারণাটা যদি একটু 5-10% চেঞ্জ করে দেওয়া যায়, আমি তোমায় বলছি আবার বাংলা থেকে যেরকম নবজাগরণ ভারতে শুরু হয়েছিল, যেরকম বলা হতো আগামী দিন ভারতবর্ষ যেটা ভাববে সেটা বাংলা আজ ভাবে, সেটা কিন্তু আবার সম্ভব হবে। বাঙালির ইন্টেলিজেন্স, বাঙালির মস্তিষ্ক, বাঙালির ক্রিয়েটিভিটি এখানে কম আসেনি, কম এসেছে বাঙালির পরিবেশে, বাঙালির চর্চায়। সেটা পরিবর্তন করতে পারলেই হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে যখন ধরো বিভিন্ন কারণে, সেটা অনেক বেশি পলিটিক্যাল কারণ মানে ডেফিনেটলি এখন যারা সিপিএমের বন্ধুরা দেখছেন তারা রাগ করবেন না, কারণ ইতিহাস চর্চা করলে এটা বোঝা যায় যে ধরো আমরা মানে ইন্ডাস্ট্রিজগুলোর সাথে যে ব্যবহার করেছি, বিল্ডার সাথে যে ব্যবহার করেছি তখনকার সময়, আমি কোনো পলিটিক্যাল আলোচনায় যাচ্ছি না, সেইটা না কলকাতার ফাইন্যান্সিয়াল বা রিসেন্ট কিছু ঘটনা ঘটেছে, অমুক আন্দোলন তমুক আন্দোলন আপনারা সবাই জানেন, সেগুলোতে আমরা না বাংলার যে শিল্পের পরিবেশ সেটাতে একটা এফেক্ট পড়েছে। এবার ওইটাই আমি বললাম, তুমি যদি চোখের সামনে উদাহরণ না দেখো তাহলে হবে না। এই তুমি বলছো যে বাঙালিরা এখন বাংলায় প্রচুর পডকাস্ট হচ্ছে, কেন না তোমার আমার কয়েক লাখ সাবস্ক্রাইবার হয়েছে সেই জন্য করছে। সেরকমই বাংলাতে যদি 10টা বাঙালি এন্টারপ্রেনিউর হয় লাভ হবে। আমি তোমার একটা অদ্ভুত ঘটনা বলছি, কলকাতা থেকে 4জন বিলেনিয়ার আছে, ঠিক আছে, 4জনই অবাঙালি। এবার তাহলে তুমি কাকে দেখে, তুমি সৌরভ গাঙ্গুলিকে দেখে ক্রিকেটটা ভালো খেলতে পারো, তুমি অরিজিৎ সিংকে দেখে তুমি ঘরে ঘরে এখন গানের চর্চা হচ্ছে, অনেকেই রেকর্ড করছে, কারণ একটা ইন্সপিরেশন চোখের সামনে রয়েছে। একটা বিলেনিয়ার তো লাগবে বস, নাহলে হবে কি করে? তো সেই জন্য পরিবেশটা বদলের খুব দরকার আছে। এবার সবাই কি বলবে, না 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 রাজনৈতিক পরিবেশ খুব খারাপ, না 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 আমাদের রাজ্যের পলিটিক্যাল পরিবেশ খুব খারাপ। খুব ভালো কথা, হতে পারে আপনার মতে খারাপ, আমার মতে ভালো, বা আমার মতে খারাপ আপনার মতে ভালো, ঠিক আছে। আপনার ঘরের পরিবেশটা ঠিক আছে তো? আপনি ছোটোবেলা থেকে ছেলেকে বলছেন তো, বাবা তোর যদি মনে হয় তুই যা ইচ্ছা তাই করবি, তোকে স্কুলে যেতে হবে না, চল ক্রিকেট খেলতে চল। আপনি ছেলেকে বলছেন তো যে চল তোর যদি ফুটবল খেলতে মনে হয় তাহলে ফুটবল খেলতে চাই। আচ্ছা তোর স্টক মার্কেট নিয়ে ইচ্ছা আছে,
ঠিক আছে, স্কুলে ভর্তি করতে 60-70 হাজার টাকা ইংলিশ মিডিয়ামে লাগে, তার সাথে আর 10-20 হাজার টাকা দিয়ে বলি তুই কর না। দেখুন না ওয়ারেন বাফেট কোন বয়স থেকে করছেন, দেখুন না মুকেশ আম্বানি কোন বয়স থেকে ওর বাবার সাথে জয়েন করে গেছেন, তবে না আজকে গেছে। একদিন হয়, একদিনে তো হয় না, কিন্তু ওই যে সব কিছু ঠাকুর একদিন সব ঠিক করে দেবে, হবে না বাস গরম হবে। খুবই খুবই সঠিক কথা, কারণ আমার চারিদিকেও আমার দেখা লোকজনের মধ্যে এই জিনিসটা খুবই দেখতে পাই। আর এটা আমার মনে হয় যারা শুনলেন এই মুহূর্তে তারা প্রত্যেকেই কোথাও না কোথাও রিলেট করবেন, কারো কারো একটু গায়েও লাগবে, খুব গায়ে লাগবে, কারো কারো একটু গায়েও লাগবে, খুবই গায়ে লাগবে, কারণ কথাটা সত্যি কথা শুনলে গায়ে লাগে। এন্টারপ্রেনার হিসাবে তোমার মধ্যে একটা মানে তোমার মধ্যে দেখলেই আমার প্রথম দিন আলাপ হয়ে মনে হয়েছিল তোমার মধ্যে একটা ইনবিল্ট এন্টারপ্রেনার আছে এবং একটা অদ্ভুত উদ্যম আর এনার্জি আছে। এই যে একজন এন্টারপ্রেনার হিসেবে এটা একটা জার্নি, একটা লম্বা জার্নি, এবং এর গ্রাফটা কোনোদিনই কোনো জার্নিরই গ্রাফ কোনোদিনও ঊর্ধ্বমুখী শুধু হতে পারে না, তার মধ্যে ডাউনফল থাকবে, তার মধ্যে প্রবলেম থাকবে, তার মধ্যে চড়াই উতরাই থাকবে, সেই দিয়েই যেতে হবে। অনেকেই এই প্রশ্নটা বারবার করে, বা আমার মনে হয় ইউটিউবেও অনেকে সার্চ করে হাউ টু কিপ ইউর সেলফ মোটিভেটেড। যেমন তুমি একটা এস্টাবলিশ বিজনেস অলরেডি, তোমার এত বড় একটা নেটওয়ার্ক সামলানোর পরেও তুমি ভাবলে একটা নতুন কিছু করি, এটা তো একটা উদ্যম, এবং এটার পেছনে প্রচুর খাটনি। তোমার দিনের সময়টা তো 15-16 ঘন্টা থেকে 30 ঘন্টা হয়ে যাচ্ছে না, সময়টা তো একই আছে। সেই সময়টা থেকে বের করে তুমি আবার একটা নতুন জিনিস করছো। এই যে নতুন জিনিস করার যে মোটিভেশনটা, অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞেস করে হাউ টু কিপ ইউর সেলফ মোটিভেটেড। তোমার কাছে যদি এটা জানতে চাই, তোমার কি উত্তর হবে? দেখো মানে এটা তুমি আমাকে না যে কোনো ভাষার, যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো প্রান্তের এন্টারপ্রেনিয়রদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে একটার পিছনেই লোকে দৌড়ে বেড়ায়, সেটা হচ্ছে স্বপ্ন। এবার আমার ক্ষেত্রে এটা খুব অর্গ্যানিক, আমাকে আলাদা করে ভাবতে হয়নি যে আমি বড় স্বপ্ন দেখব। এটা আমার ছোটবেলা থেকে ছিল, ছোটবেলা থেকে একদম মানে যবে থেকে ধরো একটু বুঝতে শিখেছি তবে থেকেই ছিল যে আই হ্যাভ টু ডু সামথিং যেটা খুব বড় হবে। তো অদ্ভুতভাবে সেইটা যেহেতু খুব ভিতর থেকে ছিল, ফলে নিজেকে আলাদা করে মোটিভেট করতে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাকসেসের একটা আলাদাই মোটিভেশন আছে। যে কোনো সাকসেসের তুমি ওই স্তরটা পেরিয়ে গেলে তুমি এমনি মোটিভেটেড থাকতে পারবে। যেমন ধরো আমি যখন এই ধরনের সংস্থা নিয়ে কাজ শুরু করি, যেটার কথা আমি বললাম সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, সেই সংস্থাটা কাজ শুরু করেছে তখন তো ব্যাপারটা অনেকটা ঘরোয়া ছিল। বাই দ্য ওয়ে আমার জীবনে আমার বাবা মায়ের অবদানটা অনেকটা, যেটা সবার মতোই থাকে। মাই ফাদার ইজ এ ট্রুলি মিউজিশিয়ান, যে টাকা পয়সা কটা এলো না এলো আজকের ডেটেও কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে জানে না। আর মা সবসময় চেয়েছে যে ভালো হোক ছেলে, সেটা কিভাবে ভালো হবে অত কিছু গাইড না করতে পারলেও ভালো হোক। এবং সর্বোপরি আমি ভাগ্যবান যে আমি আমার কলেজে পর্যন্ত আমার বাবা মা যায়নি। এটা কেন ভাগ্যবান? তারা বিশ্বাস করেছে যে ছেলে যখন যাচ্ছে ঠিকঠাক যাচ্ছে, ঠিক আছে। তো ফলত ছোটবেলা থেকে আমার কাজে কেউ খুব একটা ইন্টারাপ্ট করেনি। এবং যেহেতু স্বপ্নটাই ছিল যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ বলতে আমি যে ফিল্ডে কাজ করছি সেখানে আমি দেশের নাম্বার 1 হব, সো ওটা অ্যাচিভ না করা পর্যন্ত মোটিভেশনের কোনো অভাব হয়নি। আর অ্যাচিভ হয়ে যাওয়ার পর যেটা সব থেকে বেশি ব্যাপার থাকে, ওঠাটা খুব শক্ত, উঠে ওই জায়গাটা ধরে রাখতে পারাটা আরো শক্ত। তো সেটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে তুমি যখন এই এন্টারপ্রেনিয়রশিপের মধ্যে থাকবে, যখন এই জার্নিটা করবে, এটা করতে করতে তোমার কাছে একটা বড় টিম হয়ে যাবে, যে টিমটা তোমার সাথে একই রিদিমে চলছে, একই সাথে খাটছে, একই সাথে। ধরো আমরা যখন এই বিরিয়ানি ব্র্যান্ডটা করলাম, আমি তখন 3-4 দিন আমি সত্যি কথা বলতে ছিলাম না। এবং আমার যে উডবি নিবেদিতা, ও মোটামুটি আমার সাথে কাঁধে কাঁধ দিয়ে লড়ে। ও 12:30 1টা অবধি ওইখানে বসে সমস্ত কিছু ডেকোরেট করা। আমার যে ম্যানেজার রয়েছে ওরা ডেকোরেট মানে এই ডেকোরেশনে সাহায্য করা, সৌভিক খোকন, এই দুজন মিলে এরা খেটেছে। যখন ধরো সুরভারতীর কোনো অনুষ্ঠান হচ্ছে, আমাদের ওখানে বিভিন্ন ছেলেপিলে আছে, সবার নাম তো বলা সম্ভব না, সুমন টুমন ইত্যাদি অনেক ছেলে আর রয়েছে যারা 1টা 1:30টা অবধি পরিশ্রম করবে। এবার তুমি যখন দেখছো
যে আমার টিমটা এই রিদিমে পরিশ্রম করছে, তখন তোমাকে আলাদা করে এনার্জি ইনজেক্ট করতে হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইটার মধ্যে দিয়ে থাকতে থাকতে তুমি শিখে যাবে। আমরা তো কার্যত কিছু শিখিনি, কারণ 3-4টে মাত্র ব্র্যান্ড হ্যান্ডেল করছি। ধরো রিলায়েন্স, টাটা এরা 200-250 ব্র্যান্ড হ্যান্ডেল করছে। তো আমরা ওইগুলো শেখার চেষ্টা করি যে কি প্রসেস, কি সিস্টেমের মধ্যে এগুলো চলে। সেখানে এগুলো একটা লং জার্নি রয়েছে। আর আলটিমেটলি তুমি যদি একটা ভিডিও দেখো, যে সোনু নিগম একবার একটা ভিডিও করেছিলেন যে উনি রাস্তায় গান করছেন, সুন্দর গান করছেন, উনি 20 টাকা না 10 টাকা কিছু একটা পেয়েছেন। সেই সোনু নিগম এই কলকাতা অ্যাকোয়াটিকানা ইকো পার্কে এসেছিলেন গত মাসে, 2 মাস আগে, 20,000 টাকা টিকিট দিয়ে লোকে গেছে। আচ্ছা, ওই রাস্তার সোনু নিগম আর এই সোনু নিগমের মধ্যে তফাৎটা কোথায়? রাস্তায় যখন সোনু নিগম বসে গান গাইছিলেন, ওনার পিছনে কোনো টিম নেই, কোনো সিস্টেম নেই, কোনো প্ল্যাটফর্ম নেই। এখানে একটা বড় টিম কাজ করছে। সুতরাং এন্টারপ্রেনিয়রদের জন্য পিছনের ব্যাকের টিমটা খুব ইম্পর্ট্যান্ট। আর সেটা থাকতে থাকতে তোমার যখন একটা টিম তৈরি হয়ে যাবে, আমার মনে হয় যে সেই টিমটা যদি এফিসিয়েন্ট হয়, তাহলে আস্তে আস্তে এগোনো যায়। সবার জার্নিটাই এরকম। ইভেন আমি তোমায় বলছি, আমাদের দুর্গাপুজোর সময় খুব বোরিং কাটে, দূর কবে খুলবে, মানে আমরা এতটাই মোটিভেটেড থাকি। আমাদের 7টার সময় ছুটি হয়ে যায়, আমাদের ম্যানেজমেন্টের ছেলেরা রোজ 10:30, 11টার সময় বাড়ি যায় এবং হাসি মুখে বাড়ি যায়। আমি চলে গেলে অনেক ছেলে বাড়ি যায়। এই যে আমি এসছি, আজকেও সব 9:30, 8টা, 10টা অবধি রয়েছে, বলতে হয় না কাউকে, কারণ সেই মোটিভেশন, সেই এনার্জিটা এই টিমটার মধ্যে আছে। একজন এন্টারপ্রেনিয়রের কাজ হচ্ছে একটা দুর্ধর্ষ টিম তৈরি করা, যে টিমটা ইন ফিউচার গিয়ে আরো একটা বড় টিম তৈরি করবে। এটা খুব বোরিং শুনতে হলো, এটাই বেসিক, এটাই সত্যি, এটাই সত্যি। এটা যতজন জার্নি করেছে তাদের ক্ষেত্রেও এটাই সত্যি। কেউ একা কিছু করতে পারে না। কারণ আমাদের ধরো, আমাদের অর্গানাইজেশনে প্রতিদিন 350 থেকে 400 খানা কল ঢোকে। এই কল কি আমি ধরি না, ধরি আমাদের টিম ধরে। তো সেখানে অ্যানালাইসিস করা, সেই কল আরো ভালোভাবে কিভাবে ধরতে পারবো। আমাদের একটা ডিজিটাল অ্যাপ তৈরি হচ্ছে, মানে আমাদের নতুন যে ব্র্যান্ডটা করেছি বিরিয়ানিজম রেস্টুরেন্টে, তারও একটা ডিজিটাল অ্যাপ তৈরি হচ্ছে। সেটা থোড়ি না আমি করছি, পুরো টিম করছে। সুতরাং একটা ভালো টিম থাকলে তবেই তুমি মানে ভালো রেজাল্ট করতে পারবে। তুমি ডেফিনেটলি নামিবিয়ার টিম নিয়ে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে না, যতই ভালো তুমি ক্যাপ্টেন হও। তোমার টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরা, রবীন্দ্র জাদেজা, এই প্লেয়ারগুলোকে লাগবে। সুতরাং এন্টারপ্রেনিয়রদের ক্রেডিট কখনো একার না, সেটা আমারও একার না। আমার সাথে একটা দুর্দান্ত টিম রয়েছে, এই কৃতিত্ব সম্পূর্ণ হবে ওদের এবং আমাদের একসাথে। এটা মানে এন্টারপ্রেনিয়র যেদিন থেকে আমি ভাবতে শুরু করবে, সেদিনকেও শেষ। তোমাকে সারা জীবন আমরাতে থাকতে হবে। মানে ধরো মানে আমি বলছি যে মানে আমাদের আমরা কথাটা এতটাই হয়ে গেছে যে মাঝে মাঝে আমি বলে ফেলি যে আমরা তো রাত্রিবেলা রুটি খাই না। আমার আমরা না, আমি খাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার, এই আমরাটা থাকতে হবে। একদমই ঠিক, একদমই ঠিক, খুবই ওয়েল এক্সপ্লেনড। একটা আমরা অলমোস্ট একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমাদের একটা কনক্লুশনের জায়গায় আসবো আমরা। তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো আমার একটা জিনিস মনে হয়, আমি তোমার থেকে এই পার্সপেক্টিভটা জানতে চাইবো। এটা হলো আমরা যখন বড় হই, আমরা যখন বড় হতে থাকি, তখন আমাদেরকে এটা বলা হয় যে এইটা করলে সাকসেসফুল হবি, ওইটা পড়াশোনা কর, বিরাট চাকরি পাবি, যেটা তুমি বললে, চাকরি পেলে লোকে সম্মান করবে, তোর টাকা হবে, এইসব বলে। কিন্তু লাইফ তো শুধু সাকসেসের গল্প বলে না, লাইফ তো ফেলিয়ারের গল্প বলে। আমি দুটো কোয়েশ্চেন তোমাকে একসাথেই জিজ্ঞেস করছি, তুমি উত্তরটা তোমার মতো করে দাও। ফার্স্ট হলো, তোমার কাছে সাকসেস কি? সেকেন্ড হলো, হাউ ডু ইউ হ্যান্ডেল ফেলিয়ার্স? সাকসেসটা না কিছুটা তোমার ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। মানে তুমি যদি বলো যে সাকসেস কি, সেখানে তো সাকসেসের মধ্যে 2-3টে অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস, একটা হচ্ছে মেন্টাল সাকসেস। এবার ধরো ওইভাবে সাকসেস ডিফাইন করা খুব মুশকিল। কেন জানো তো অরুণবদা, আমি অনেক মানুষকে দেখেছি যে ছেলেটা হয়তো ব্রিলিয়ান্ট,
সেই ছেলেটার বাড়িতে বাবা মার মধ্যে উদ্দাম ঝগড়া হয়, এবং সেই ছেলেটা পড়াশোনা করতেই পারে না ওর বাড়ির লোকের জন্য। সে চেষ্টা করলেও ওর জীবনে না মেন্টাল সাকসেস পেতে পারবে না, কারণ ওই দুর্ভাগ্যটা নিয়ে জন্মেছে, ওখানে ওর কোনো দায় নেই। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে তাহলে এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ধরো লাইফ পার্টনার একটা বড় বিষয়, সেটাও কিছুটা ভাগ্যের বিষয়। সবাই বলবে যে না নিজের হয় না বস এরমভাবে। তো আমার ক্ষেত্রে আমি একটু ভাগ্যবান যে আমার এই দুটো বিষয়ে আমি মোটামুটি সাকসেসফুল, আমার অতটা সমস্যা নেই। কিন্তু অনেকেরই তো আছে যাদের বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সে কতটা মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে গেছে। সুতরাং সে যে তার পরিবারের ক্ষেত্রে ফেলিওর, তাতে তার কোনো দায়ভার নেই, তার কিছু দায় নেই, তার ভুলের জন্য হয়নি। তো এটা একটা বিষয়। তো সুতরাং আমার মনে হয় যে আলটিমেটলি পিস এটা একটা সাকসেসের মাত্রা হতে পারে, যে আমি ভালো আছি, এই যে বললাম না যে দুর্দান্ত আছি, আমার মনে হয় এটা সব থেকে বেশি সাকসেসফুল। কারণ আমি বহু বড় লোককে রাতে না ঘুমোতে দেখেছি। ঠিক আছে, এবার লোকে প্রশ্ন করবে তাহলে আপনি এতক্ষণ জ্ঞান দিচ্ছিলেন কেন যে পয়সা থাকাটা ভালো? তা যার ভাগ্যে কান্না থাকবে, আমার মনে হয় তার খাটিয়ায় বসে কাঁদার থেকে ল্যাম্বরগিনিতে কাঁদতে একটু বেশি আরাম হবে এসি ফেসি চালিয়ে। তো সুতরাং যদি আমার পারিবারিক সাকসেস না থাকে, তার অর্থই যে আমি সেই তো বইয়ের দুঃখে কাঁদছি, তার থেকে বরঞ্চ চালা বাড়িতে কাঁদবো, সেটা নয়। তার থেকে একটু 5 স্টারেই কাঁদবো। সুতরাং সাকসেসটাকে না একটু পার্ট করে দেখা ভালো, যে একটা পরিবার সাকসেসফুল কিনা, আমার ক্ষেত্রে মানে লাইফ পার্টনার এইগুলোই সাকসেসফুল কিনা, আমার ক্ষেত্রে অন্তত আপাতত বলতে পারি আমি সাকসেসফুল। ফ্রেন্ড সার্কেল খুব ইম্পর্টেন্ট। মানে ছেলেরা এমন একটা জাতি, এদের মেয়েদের জন্য বলছি, যে সবাই ভাবে যে ওরা গল্প করছে মানেই মেয়েদের নিয়ে গল্প করছে, এরকম না। ছেলেরা এমন একটা জাতি যেখানে একটা 50 বছরের লোক, একটা 15 বছরের ছেলে, একটা 25 বছরের ছেলে যদি ফালতু বকে 1 ঘন্টায়, তাহলেও মেন্টাল সাকসেস এসে যাবে একদম। ঠিক আছে, তো সেইখানে ফ্রেন্ড সার্কেলটা একটা দুর্দান্ত মানে বিষয়। মানে আমি বলছি যে আমার এই লাস্ট কয়েক সপ্তাহ আগে আমি জ্বরের জন্য হসপিটালে ভর্তি হয়েছিলাম, মানে নমিনাল গেছিলাম, একটু ভয়টাই দেখিয়ে নার্সিংহোমে ভর্তি করে নিয়েছে। এবার আমাকে যে আরএমও আছে সে বলছে বাইরেটা ভিড় হয়ে গেছে, তখন 12:30 বাজে। আমি সেদিনকে বুঝেছি আমি আর একটা দিকে সাকসেসফুল, সেটা হচ্ছে আমার বন্ধু বান্ধব। আমি রাত 1টার সময় ফোন করি, 1:30টার সময় ফোন করি, 10-20টা ছেলে পেয়ে যাব। তো সেখানে ধরো এই যে ধরো আমি এদের সাথে আড্ডা দিয়েছি, সময় কাটিয়েছি, একসাথে ঘুরতে গেছি, চা খেয়েছি, এগরোল খেয়েছি, মোগলাই খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, ওই খাওয়াটাতেও আমি সাকসেসফুল। কারণ অনেকেই আছে ভুল লোকের সাথে মিশে ফেলে, পরে দেখা যায় ওই বন্ধুই ওর পেছনে কাটি করছে। সেটা যে আমার জীবনে একদম হয়নি তা নয়, কিন্তু আমি যদি ধরো 10টা লোকের উপকার করে ভাবি যে 10টা লোকই আমাকে ফেরত দেবে, সেটা না। আমি যদি 10 করে 10 মাসে 100টা লোকের উপকার করি, ঠিক 20 থেকে 30টা লোক চলে আসবে যার আমার পাশে দাঁড়াবে। ওই 20-30% সাকসেসফুল রেটই হয়। একদমই তাই। ঠিক আছে, তো সেইখানে সাকসেস। আর একটা আসে হচ্ছে ফাইন্যান্সিয়াল সাকসেস, সেটা যে তুমি যেটা চাইছো সেটা পাচ্ছ কিনা, সেটাও অনেকটা পরিস্থিতির উপর নির্ভর করে। অনেকেই এখন ফাঁকা ডায়লগ মারে যে বাবার টাকা থাকলে কিছু হয় না ইত্যাদি, না একদম সত্যি নয়। যার বাবার টাকা আছে, যে মুম্বাইতে জন্মেছে বা ইনফ্যাক্ট কলকাতায় জন্মেছে, সে একটা গ্রামের ছেলের থেকে বাস্তবের মাটিতে পা দাঁড়িয়ে সে অনেক এগিয়ে। সুতরাং ওই মানে এখন আমি কথাগুলো এই কারণে বলছি, এখন ইউটিউবে একটা ডায়লগবাজি চলেছে, বাবার টাকা পাকা কিছু না, নিজের মধ্যে সব থাকলেই হয় না। অতটা সোজা নয়। আপনি গোটা রাজ্য তথা দেশের ম্যাক্সিমাম পলিটিক্যাল পরিবারগুলোকে লক্ষ্য করুন, ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল বা বিজনেস পরিবারগুলোকে লক্ষ্য করুন, পারিবারিক অ্যাডভান্টেজ থাকেই। কিন্তু তার অর্থ এই নয় যে আমি গ্রামে জন্মেছি মানেই আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, হয়তো এটা ঠিক যে আমি আমার জীবনে এক জীবনে টাটা হতে পারবো না, কিন্তু আমি এক জীবনে একটা কুড়ে ঘর থেকে কলকাতায় একটা ভালো ফ্ল্যাট, একটা এসি গাড়ি বাড়ি অন্তত করতে পারবো।
তো সুতরাং ফাইন্যান্সিয়াল সাকসেসটাও ইম্পর্ট্যান্ট। এগুলো আলাদা আলাদা অ্যাসপেক্টে আমার দেখা উচিত। আমরা জীবনটাকে খুব গুলিয়ে ফেলি, পয়সা আছে মানেই আমার বউ ভালো হবে, তার কোনো যেমন গ্যারেন্টি নেই, আবার বউ ভালো হবে মানেই আমার যে পয়সা হবে সেটাও কোনো গ্যারেন্টি নেই। জীবনটাকে পার্ট 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 করে দেখা উচিত। আর আলটিমেটলি আর একটা জিনিসের চর্চা হয় না, যেহেতু একটু রামকৃষ্ণ মিশন ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং যেহেতু ছোটবেলা থেকে এটা প্র্যাকটিস, যে স্পিরিচুয়াল সাকসেসটাও একটা সাকসেস। যে দিনের শেষে আমি কে, আমি আমার সাথে কতক্ষণ গল্প করতে পারি সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমার কিন্তু নিজের এটা খুব ভালো লাগে। আমি একা থাকাটাকে এনজয় করি। আমি যতটা বন্ধুদের সাথে গল্প করে আনন্দ পাই, ততটা আমি আমার সাথে গল্প করেও আনন্দ পাই। সাকসেসের এটা একটা মাত্রা হওয়া উচিত যে আমি আমার কাছে কতটা বন্ধু, আমি নিজের সাথে নিজে ইয়ার্কি মারতে পারি কিনা, নিজে দরজা বন্ধ করে নিজের সাথে কথা বলতে বলতে হাহা করে হেসে উঠতে পারি কিনা, এবং আমি নিজে থাকলে, একা থাকলে হেব্বি থাকি কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। ওটাও একটা সাকসেস। খুবই ঠিকঠাক। আরেকটা প্রশ্ন করেছিলাম, সে হাউ ডু ইউ হ্যান্ডেল ফেলিয়ার? যদি ফেলিয়ার আসে তাহলে অনেকেই ফেলিয়ার আসলে খুব ভেঙে ভেঙে পড়ে, তো এইটাকে কি করে হ্যান্ডেল করতে হয় এই নিয়ে অনেক প্রশ্ন থাকে লোক। আমি সেটা যদি তোমাকে করি যে হাউ ডু ইউ হ্যান্ডেল ফেলিয়ার্স, তুমি কি বলবে? দেখো, ফেলিওর হ্যান্ডেল করতে গেলে দেখো, এক হচ্ছে যে প্রত্যেকটা ফেলিওরের একটা কারণ আসে। যারা স্পোর্টসে আছে তাদের ক্ষেত্রে আলাদা, একটা বল আউট এটা তো আমাদের সবার জীবনে নেই। সুতরাং ফেলিওরটাও না খুব ধীরে ধীরে আসে। বা ধরো যাদের হঠাৎ করে জীবনে কিছু ঘটনা ঘটে যায় সেটা আলাদা। ইন জেনারেল তুমি যদি কোনো বিজনেসে ফেল করতে থাকো তাহলে তুমি অনেক আগে থেকে তার একটা ইন্ডিকেশন পাবে যে আমার সেলস কমে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ইউ হ্যাভ টু রেকটিফাই ইট। তোমার জীবনে চলতে গেলে ভুল হবে না এটা নয়, তোমার জীবনে চলতে গেলে ভুলের রিপিট হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। আমি ধরো আমি তোমায় বলছি যে এখনকার জেনারেশনের একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমি খুব আনন্দ পেলে মদ খাবো, খুব দুঃখ পেলে মদ খাবো, খুব কিছু কাজ না থাকলে মদ খাবো, প্রচুর কাজ করে এসে হাঁপিয়ে গেলে মদ খাবো। এইবার ধরো তুমি ফেল করছো, তখন ফেল করার সময় কিন্তু তোমাকে একটু ভাবতে হবে যে কোথাও গিয়ে আমার মদ খাওয়াটা আমাকে এফেক্ট ফেলছে না তো জীবনে। একদমই। তো সুতরাং কারণ নিয়ে অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, ডান হাত বাম হাত অজুহাত। পরীক্ষায় নাম্বার কেন পাইনি, টিচার কম নাম্বার দেয়। আমি কেন আমাকে কত লোক এসে বলে জানো, আমি মাঝখানে না এসে একটু একটা লোকের সাথে রাগারাগি হয়ে গেছিল। আমি তখন গান করতাম, এগুলো হয়নি। এবার আমাকে বলছে তোমার গান শুনি, একটা বিয়ের বাড়িতে আত্মীয় বলছে তোমার গান শুনি খুব ভালো লাগে, অমুক তমুক হ্যাড্ডা বাড্ডা। এবার তুমি গান করি বললেই তোমার বেরিয়ে যাবে যে আচ্ছা তুমি অমুক পাড়ার অমুক লোককে চেনো, আমার মাসির পিসির ছেলে হয় ইত্যাদি, এটা চলে। যাই হোক, তো আমাকে তিনি এসব গল্পগুজব হচ্ছে যে গান করো ইত্যাদি ইত্যাদি। হঠাৎ ভদ্রলোক বললেন, ছেলে বউ পাশে বসে রয়েছে, এবং তার পরিবারও সেটা প্রতিবাদ করেছে। আমিও ছোটবেলায় না দারুণ গান করতাম, এবং তারপর বলছে তারপর কি হলো জানো তো, ওই বিয়ে হয়ে গেল, বউ হয়ে গেল, আর গান গাওয়া হলো না। দাদা, কিশোর কুমারের 4টে বিয়ে ছিল, তারপরেও তো হয়েছে, গানটা আপনার দ্বারা হতো না, ফালতু বলছেন এসব, বিয়ের জন্য গান থামেনি। তো এইটা হচ্ছে বাঙালির অজুহাতের একটা উদাহরণ, যে ওইটা ছিল না বলে বিয়ে হয়নি বলে গান হয়নি, এটা গানটা বস তোর ভেতরে ছিল না সেই জন্য। তো ঘটনাটা হচ্ছে যে ওই ফেলিওরের সময় আমরা প্রচুর অজুহাত দিই। বাবার টাকা ছিল না, ঠিক কথা, কিন্তু বাবার টাকা না থেকেও আমি অনেক লোককে গাড়ি বাড়ি করতে দেখেছি। তুমি যদি না পারো তোমার দোষ। বিল গেটস যেটা বলেছিল, গরিব হয়ে জন্মানোটা পাপ না, গরিব হয়ে মৃত্যু হওয়াটা পাপ। যদি না তোমার পরে ওটা জুড়েছেন কিনা জানি না, আমার মনে হয় যদি না তোমার ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়, তুমি যদি 60-70 বছর বয়সেও গরিব হয়ে মরো, ভাই তোমার দোষ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সেকেন্ড কারণটা হচ্ছে যে অনেকে ফেলিওরের দিকটাই চোখে লাগে অনেকের। কিছু লোক এটা অনেককে রিলেট করতে পারবে, কিছুতেই ভালো থাকে না একদম। ধরো প্রচুর ধরো একটা রিলেশনে রয়েছে, বয়ফ্রেন্ড হয়তো সন্ধ্যে 8টার বদলে 8:30 এলো, দূর তুই 8:30 এসে, আরে 8:30 থেকে 10টা থেকে 10:30 করে দেওয়া, অসুবিধার কি আছে? কিছু লোক ভালো জিনিসটা দেখতেই পারে না, না আজকে যাব না, আজকে না আমার জ্বর হয়েছে। আরে
একটু হয়তো গা গরম হয়েছে, গেলে আরো ভালো লাগবে। হ্যাঁ, কিছু লোক এই ভালো জিনিসটা, নিজের জীবনে যে ভালো কিছু আছে সেটা দেখতেই পারে না, মুডটা খুব অফ। এখন এটা খুব ট্রেন্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমার একটু লো লাগছে। হ্যাঁ। কিসের লো লাগছে? একটু বেরিয়ে আড্ডা মার। হ্যাঁ, সারাদিন ধরে ওই ফেসবুক আর ইউটিউবে পুটুর পুটুর করলে, ইনস্টাগ্রামে রিলস দেখলে লো লাগবেই, চোখের খারাপ, মাথার খারাপ, ঠিক আছে? তো সুতরাং এই ফেলিওরটা দেখতে পাওয়াটা, মানে ধরো বয়স্কদের, যারা আমাদের জেনারেশন দেখছে তারা হিসাব করতে পারে, ওই বাবা বা বিশেষ করে বয়স্ক মহিলারা, মায়েরা, যে এই তোদের, আমার ছোটবেলা, মানে আমার বয়সকালে তো আমি কোথাও ঘুরতে যেতে পারিনি, এই নেই ওই নেই। আরে এখন তো পাচ্ছ, এখন ভালো থাকো না, অসুবিধার কি আছে? 20 বছর আগে তোমার কবে বরের সাথে সংসারে ঝগড়া হয়েছিল, ওটা মনে রেখে কি লাভ আছে? তো সুতরাং কিছু লোক ফেলিওরটাকে ভালোবাসে, তো সেইটাও একটা দুঃখ বিলাসীও না, দুঃখ বিলাসীর মধ্যে একটা সাহিত্যিক ব্যাপার আছে, একটা ক্রিয়েটিভিটি আছে। দুঃখ বিলাসী না, এটা হচ্ছে নেগেটিভ মাইন্ডেড। সবকিছু, বিয়ের বাড়ি যাবে, মাংসের মধ্যে ওর মাংসে নুন বেশি হয়েছে, ও বাবা ছেলের বউকে মোটা হার দেয়নি, দেখেছো, পয়সার গল্প করে, এদিকে পয়সা নেই, সবটাই লোক দেখানো, মানে এই ধরনের নেগেটিভিটি পর্যন্ত পৌঁছায়। সুতরাং আমার মনে হয় যে নেগেটিভ থেকে সরিয়ে যদি একটু পজিটিভ দিকে দেখা যায়, তাহলে ফেলিওরটা হ্যান্ডেল করা যাবে। আর ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার জীবনে ওরকম ম্যাসিভ ফেলিওর খুব একটা কিছু আসেনি। হ্যাঁ, ডাউনফল, দেখো করোনার সময় সবার বিজনেস ডাউন গেছে, একদম। আমরা অফিস বন্ধ করে 3 মাস বসেছিলাম, সেটা একটা ডাউনফল। অনেক সময় আমরা যে রেজাল্টটা এক্সপেক্ট করেছি তার থেকে 20-30% আসেনি, সেটা একটা ফেলিওরের বিষয়। আর তুমি যদি একটা জার্নির মধ্যে থাকো, তোমার লস হবেই। ফোন হারিয়ে গেছে বলে আমি যদি 4 মাস ধরে কাঁদি, তাহলে কিন্তু পরের ফোনটা আসবে না, একদম। সুতরাং আমাদের এটা ভাবতে হবে। আমার অনেক কিছু হারিয়ে যায়, আমার বাড়ির লোক খুব চেঁচামেচি করে, তুই সব ভুলে যাস। আর কেন হারায় ভাবতে হবে, কারণ যখন হারাচ্ছি, যখন ভুলে যাচ্ছি, তখন হয়তো আমি একটা ভালো পডকাস্টের কথা ভাবছি, যেটা নিয়ে আমাকে 1 কোটি লোক দেখবে। তা আমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে লাস্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো, অনেকটা বড় হয়ে যাবে। আমি রামকৃষ্ণ মিশনে এক সন্ন্যাসীর সাথে হেভি গল্প করছিলাম, মানে ওখানে লিটারেলি এখন সন্ন্যাসীরা বন্ধু বান্ধবের মতো অনেকে আছে, মানে অনেক বন্ধু সন্ন্যাস নিয়ে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইবার এক মহারাজের সাথে গল্প হচ্ছে, তিনি আমাদের থেকে সিনিয়র। তাকে iPhone 15 Pro Max তিনি কিনেছেন, মানে কিনেছেন নাকি কেউ একটা গিফট করেছে ভালোবেসে, আমি জানি না। এবার তিনি তখন ইউনিভার্স নিয়ে ধ্যান করছেন। আমি বললাম না, স্পিরিচুয়ালিটি খুব ইম্পর্টেন্ট। তিনি তখন মহাবিশ্ব নিয়ে একটু ভাবনা চিন্তা করছিলেন, ওই মুহূর্তে না, তখন তার চর্চার সাবজেক্ট হচ্ছে ইউনিভার্স। আমি গেলেই বলছে, জানিস আজকে একটা জিনিস জানলাম, 92 বিলিয়ন লাইট ইয়ার্স দূর অবধি আমরা জানতে পেরেছি, তাই এরকম গল্প হচ্ছে। এবার এরকম আইফোন একটা আগের মডেল 15 Pro Max, স্টুডেন্টটা বলছে, ছাত্রটা এলো, ও মহারাজ এই ফিচারটা দেখেননি, ওই দেখেননি ইত্যাদি। তখন মহারাজ বলছে যে কি হয়েছে, তুই বক্তব্যটা বলতো। বলছে এই ফোনটা লোকে পায় না, iPhone 15 Pro Max, আর আপনি পেয়ে ব্যবহার করছেন না, এটা নিয়ে ভাবছেন না। বলছে বস। বলছে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, জানিস? বলছে হ্যাঁ জানি। যে ওই E=mc²। বলছে এই আলো প্রায় 1000 কোটি বছর লাগবে এরকম ডিস্টেন্স অবধি আমরা জানতে পেরেছি, ঠিক আছে? তো বলছে এই ইউনিভার্সের মধ্যে খুব ক্ষুদ্র হচ্ছে আমাদের গ্যালাক্সিটা, সেই ক্ষুদ্র গ্যালাক্সির মধ্যে একটা ক্ষুদ্র জগৎ হচ্ছে আমাদের একটা সৌরজগৎটা, সেই সৌরজগতের মধ্যে একটা ক্ষুদ্র গ্রহ হচ্ছে আমাদের পৃথিবীটা, ক্ষুদ্র গ্রহের মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ, তার মধ্যে কোটা আয়তনের মধ্যে একটা ছোট্ট জায়গা পশ্চিমবঙ্গ, তার মধ্যে একটা ছোট্ট শহর হচ্ছে বেলুড় মঠ, আর তার মধ্যে একটা ছোট্ট বিল্ডিং শহরের মধ্যে, তার মধ্যে এই ছোট্ট আমি একটা টেবিল চেয়ারে বসে মহাবিশ্বের কথা ভাবছি, আমি ওইটা ছেড়ে এইটা ভাববো? তো সুতরাং আমার মনে হয় অতটা নেগেটিভ হয়ে লাভ নেই। দেখো, আমি সবসময় বলি স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, এটা আমার একটা লাইন। এবং আমার মনে হয় যে আজকের এপিসোড থেকে আমরা পজিটিভিটির একটা জায়গা তো অবশ্যই ক্রিয়েট করলাম। আর একটা কথা যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, আমি সবসময় বলি, এটা হলো বি রেসপন্সিবল টুয়ার্ডস ইয়োর সেলফ ফার্স্ট। মানে যে তুমি যে বলছিলে যে দোষের জন্য অজুহাত দিতে আমাদের 1 মিনিটও লাগে না, আমি আমার জীবনে যেদিন থেকে এই অজুহাতটা দেওয়া বন্ধ করেছি,
সেদিন থেকে আমার জীবনটা বদলেছে। তার আগে অবধি কিন্তু জীবনটা ঠিক ছিল না। কারণ একটা সময় আমি কেন, অনেকেই আছে যারা আমরা অজুহাত দিতে পছন্দ করি, বা আমাদের একটা সিস্টেম এটা তৈরি করে দেয় যে আমাদের ও দিচ্ছে তার মানে আমিও দিতে পারি বোধহয়, কিন্তু আমার দোষটা, আমার জীবনে যদি কিছু না হয় তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার। আর অন্য যে কেউ, আমার মনে হয় যে কোনো পৃথিবীর যে কোনো মানুষের জীবনে যা হয় তার রেসপন্সিবিলিটি শুধু তার নয়, অনেকের। যদি না হয় তাহলে তার। একদমই একদমই একদম। তুমি যে টিমের কথা বললে, সমস্ত সাপোর্ট আমরা যত পাই সেগুলোও খুব ইম্পর্টেন্ট। মানে ধরো তোমার ভালো মন্দ না আসতে থাকবে, একদমই ভালো মন্দ আসতে থাকবে, কারণ আমার মনে হয় যে এইটা খুব ইম্পর্টেন্ট। মানে এবং এটা খুব আমাদের জীবনে অ্যাভারেজ হয়ে যায়। আমাদের জীবনে যতগুলো ভালো ঘটনা থাকে, যতগুলো পজিটিভ দিক থাকে, ততগুলোই নেগেটিভ দিক থাকে। যেমন ধরো আমি তোমার একটা খুব খুব শক্ত উদাহরণ দিচ্ছি অরুণাবদা, খুব সহজ না, মানে এটা তুমি নিজে বুঝতে পারবে। আজকে ধরো তুমি ভাবলে যে ক্রিকেটার হব, অনেকেই ভাবে ক্রিকেটার হব। এবার ধরো তোমার একটা ভাই ভাবলো ক্রিকেটার হব, আবার সচিন তেন্ডুলকারের ছেলেও ভাবলো ক্রিকেটার হব, ঠিক আছে? এবার সচিনের ছেলেকে যখনই বল করতে যাবে না, তখনই বা ব্যাট করতে যাবে, বলবে বাবার মতো ব্যাট হচ্ছে না। সচিন তো জন্মায়, তৈরি হওয়া যায় না। তো সুতরাং দেখো ও কত বড় পরিবারে জন্মেও কত একটা দুর্ভাগ্যের শিকার। অভিষেক বচ্চন আমাদের চোখের সামনে আছে, এত ভালো একজন অ্যাক্টরের সত্ত্বেও কম্পেয়ার হতে হতে লোকটার জীবনে অনেকটা কিছু। সবসময় বড় জায়গা মানেই যে ভালো, মানে আমরা দূর থেকে যেটা যে মনে করি যে ও দারুণ আছে, বা আমি ভাবতাম যে আমরা হয়তো দেশের মধ্যে একটা সব থেকে বড় জায়গায় চলে গেলে আরো আকাশে সব মানে প্রত্যেকটা নিঃশ্বাসে গোলাপ ফুলের গন্ধ পাওয়া যাবে, বা এরম মানে ডাল ভাত খেলেও বিরিয়ানির মতো লাগবে, সেটা নয়। বাস্তবটা বাস্তব। ওই বিরাট কোহলি যখন ভাত খায় ভাতের মতোই লাগে। আর তোমার এখানে অনেক ফিল্ম স্টার এসছে, তুমি যদি জিজ্ঞেস করো যে একদম তোমার এক্স্যাক্ট কি চেঞ্জ হয়েছে, কেউ কিচ্ছু বলতে পারবে না, যেরম ছিল সেরকমই আছে। শুধু একটু পরিস্থিতি, পরিচিতি, এইটুকুই শুধু চেঞ্জ হয়, আর এলস বাকি কিচ্ছু চেঞ্জ হয় না। সুতরাং অন্যের সাকসেস দেখে কষ্ট পাওয়াটাও যেরকম ভুল, সেরকমই নিজে সাকসেসফুল হচ্ছি না বলে সবসময় লোকের দোষ দেওয়াটাও ভুল। আবার কিছু ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট যে অনেকের পরিবারে নিজেদের মধ্যে বাবা মায়ের ঝামেলা, মাসি কাকার ঝামেলা, বাবা কাকার ঝামেলার জন্য অনেকে কাজের জায়গায় গিয়েও নিজে কাজ করতে পারে না, ভাবে যে আমি যদি একটু বেশি বুঝিয়ে দিতাম তাহলে হয়তো আমার বাবা মার মধ্যে ডিভোর্সটা হতো না, আমি যদি একটু বাড়িতে বেশি সময় দিতাম তাহলে হয়তো আমার বাবা মার মধ্যে ঝগড়া হতো না। এটাও ভুল, নিজেকে সব বিষয়ে দায়ী করা। সেটা একদম ঠিক, একদমই ঠিক। তো সুতরাং আমার মনে হয় ব্যালেন্সটা স্ট্রাইক করা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা তোমায় থামিয়ে বলছি, সবার জীবনে এক অঙ্ক থাকে না, প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প। একদমই তাই। মানে আমি 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 ফিজিওলজিতে, আমি পরে MBA করেছি, আমি ফিজিওলজিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস ছিলাম। তো মানে ভালো রেজাল্ট ছিল, এক্স্যাক্ট নাম্বারটা আমার খেয়াল ছিল না। আমার হঠাৎ সেকেন্ড ইয়ারে গিয়ে মনে হলো এই ডিজিটাল জগৎ যেটা এগোচ্ছে তাতে এইসব বিষয়ে মাস্টার ডিগ্রি করাটা বেকার। আমি অনার্স ছেড়ে দিয়ে জেনারেল করেছি। এবার আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলো তো কলেজ লাইফে কি করা উচিত, আমি তাকে বলবো যে তুমি অনার্সটা ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। তো গল্পটা তো আলাদা হয়। তো সুতরাং আমার মনে হয় প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প। বি পজিটিভ। আমি এই পডকাস্টটা শুরু করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমি তো বেসিক্যালি একজন স্টোরি টেলার, আমি তো গল্পই বলতে পছন্দ করি। আমি বিভিন্ন মানুষের গল্প আমার উল্টো দিকের চেয়ারে বসে সে বলে, আমি সিনেমার মতো করে সেই গল্পটা দেখি। এটাই হলো আমার কাজ, এবং দেখতে পাই, এবং আমার মনে হয় আপনারাও খুবই পরিষ্কারভাবে বুঝতে পারেন যে প্রত্যেকটা লাইফের, প্রত্যেকটা মানুষের জীবনের জার্নি আলাদাই। তার রাস্তাগুলো কিছু কিছু মিলে যায়, কিছু কিছু মেলে না, কিন্তু প্রত্যেকের জীবনের তার নিজের মতো করেই নিজের এক্সপিরিয়েন্স, সেটার থেকে রিয়েলাইজেশন এবং উপলব্ধির থেকে আরও এগিয়ে যাওয়া, এই হলো আমাদের জীবনের একটা প্রসেস, এবং এই প্রসেস দিয়ে আমরা এগোতে থাকি। সেখানে আজকের এপিসোড থেকে আমার মনে হয় আমাদের অনেকগুলো
অনেকগুলো নির্যাস পাওয়া যেতে পারে, যেটা সোল কানেকশন পডকাস্ট সবসময় অফার করে বা চেষ্টা করে একটা ভ্যালু ক্রিয়েট করার। আজকে একজন পডকাস্টার হিসেবে আপনার অরিজিৎকে অনেকদিন ধরেই চেনেন এবং বেশ ভালোভাবেই চেনেন, কিন্তু আজকে অরিজিতের কথা আমি প্রথমবার শুনলাম। অরিজিতের সঙ্গে এতক্ষণ একদম প্রপারলি আড্ডা তো আলাদা জিনিস, আর এই সব বিষয় নিয়ে কথা বলা আলাদা জিনিস। আজকে অরিজিতের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে অরিজিতের মাইন্ডসেটটা খুবই একটা পজিটিভ মাইন্ডসেট, এবং আমার মনে হয় যারা একটু হলেও যখনই ইগোতে যায়, ওই মাইন্ডসেট পজিটিভটা খুব জরুরি। বাকি সব কিছু তো আছেই। আমি যে বারবার বলি স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, সেটা বোধহয় অরিজিৎ এসে আজকে আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে বলে দিল। যেহেতু এই প্ল্যাটফর্মটা আমার শোনার প্ল্যাটফর্ম, যেটা অরিজিৎ বলছিল, সেই কারণে আমি অরিজিৎকে খুব মন দিয়ে শুনলাম। আশা করি আপনারাও খুব মন দিয়ে শুনলেন, এবং হোপফুলি সেই ভ্যালুটা অরিজিৎ বলার চেষ্টা করলো, বা যেই ধরনের কথাগুলো বলার চেষ্টা করলো, তার থেকে নির্যাসটুকু বের করে নিতে পারবেন। রাদার কি বললো, আচ্ছা এটা কেন বললো, ওইটা কেন বললো, চেয়ে নির্যাসটা বের করা বোধহয় আমাদের জন্য খুবই জরুরি। থ্যাংক ইউ অরিজিৎ, খুবই মজা লাগলো। শুধু শেষে একটাই কথা বলবো যে মহাভারতের শকুনি মামার একটা ডায়লগ স্টারের মহাভারতটায় খুব ভাইরাল হয়েছিল, বেটা রণভূমি মে খেল হোনে সে পেহলে মনভূমি মে খেলা যাতা। তো আমরা যবে থেকে জানি তার বহু আগে থেকে মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা যবে থেকে জানি তার বহু আগে থেকে নরেন্দ্র মোদী মনে মনে নিজের কাছে মুখ্যমন্ত্রী ছিলেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী ছিলেন, বেসিক্যালি উনি আগে মুখ্যমন্ত্রী হয়েছেন যেহেতু, আমি সেহেতু বললাম। আর আমরা যবে থেকে জানি তার বহু আগে থেকে ইলন মাস্ক স্পেসএক্স কিংবা টেসলাটা চালাচ্ছেন, এক্সিকিউশনটা পরে হয়েছে। একদমই। সুতরাং আগে নিজের মনের যে স্বপ্নটা আছে, সেই স্বপ্নটা দেখে, মানে ওই নিউটনের থার্ড ল, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সবাই ভাবে যে আমি যেদিনকে খুব বড় হব সেদিন থেকে 15 ঘন্টা কাজ করব, কিন্তু বাস্তবটা হচ্ছে 15 ঘন্টা কাজ করার পর থেকে তুমি বড় হতে শুরু করো। একদমই তাই। সো এই নোটেই শেষ করি আজকের এপিসোড। দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ অরিজিৎ, খুব মজা লাগলো, অনেক আনন্দ হলো, খুবই আনন্দ হলো। খুব একটা মানে এনার্জি এবং পজিটিভিটি নিয়ে এই এপিসোডটা শেষ করছি। এবং আমার এপিসোড আমার মানে চ্যানেলে যারা অডিয়েন্স, তাদের কাছে তারা জানেন অলরেডি আমি কি বলি। তো আজকেরটাতে আমাকে মানে আলাদা করে বলতে হবে না, শুধু এতটুকুই বলতে পারি, মানে আরেকবার রিপিট করে দিই, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি বা পজিটিভ মাইন্ডসেট ইজ এভরিথিং ইন লাইফ। দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ অরিজিৎ। থ্যাংক ইউ অবশ্যই। টাটা।